নমস্কার শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন ফিকশন হান্ট। আমাদের চ্যানেলের সমস্ত গল্প শুনতে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না সমস্ত গল্পের আপডেট এবং নোটিফিকেশনস সবার আগে পাওয়ার জন্য। নমস্কার, আমি সায়ন্তন, আপনারা শুনছেন ফিকশন হান্ট। আজ ফিকশন হান্টে আপনারা শুনবেন লেখক সৌভিক নন্দীর কলম থেকে একটি ভয়ের গল্প, তারা ফিরে এসেছে। আজকের গল্প পাঠে রয়েছে প্রীতম, গল্পের সূত্রধার আমি সায়ন্তন। শুনতে থাকুন আজকের বিশেষ নিবেদন লেখক সৌভিক নন্দীর কলম থেকে তারা ফিরে এসেছে। অজয়ের ফোনে একটা মেল ঢোকার সাথে সাথেই সে প্রায় দৌড়ে গিয়ে ফোনটা তুলে মেলটা ওপেন করে ফেলল। একটা জিনিসের অপেক্ষা সে অনেক দিন ধরে মনে মনে করছে, আর সেই কারণেই তার এই দৌড়ে গিয়ে মেল চেক করা। হ্যাঁ, যেটা সে প্রত্যাশা করছিল সেটাই হয়েছে। একটা নাম করা অডিও স্টোরি চ্যানেল থেকে তার একটা স্টোরি অ্যাপ্রুভাল পেয়েছে, অর্থাৎ তার গল্পটা সিলেক্ট হয়েছে। প্রায় লাফিয়ে ওঠে অজয়। ছোট থেকেই লেখালেখিতে তার নাম ডাক আছে, কিন্তু এত বড় মঞ্চে কোনোদিন তার লেখা হয়নি। মনে মনে দিন গুনতে থাকে সে, কবে যে রিলিজ করবে, তার এই গল্পের উপর মানুষের প্রতিক্রিয়া কেমন হবে, এইসব ভেবে বেশ অ্যাড্রিনালিন হ্রাস হয় তার। অজয় রায় একটা মাল্টিন্যাশনাল কোম্পানির অ্যাকাউন্টেন্ট। মাইনে বেশ ভালো, কিন্তু তার সমস্যা হচ্ছে তার একাকিত্ব। সে একেবারেই একা। বাবা ছোটবেলায় মারা গেছেন, মাও গত হয়েছেন বছর দুয়েক আগে। বছর 30 পেরিয়েছে, কিন্তু এখনও বিয়ে করেননি। অগত্যা যেটুকু কাজের বাইরে সময় পান লেখালেখি ঘোরাঘুরি করেই কাটে তার। শেষমেশ দিনটা এলো, তার লেখা পাবলিশ করলো রেডিও 94 চ্যানেল, এবং 2-4 দিনে হাফ গিয়ে আবার নিজের ডায়েরিটা নিয়ে বসে লেখার চেষ্টা করলো সে। না, আজ কিছুতেই মন বসছে না। এক প্রকার চঞ্চলতা তাকে গ্রাস করেছে। ওই কিছু একটা মনে না পড়লে যেমনটা হয় আর কি। একটা সিগারেট ধরিয়ে বারান্দায় এসে সবে দাঁড়িয়েছে, ঠিক এমন সময় ফোনটা বেজে উঠল। রাহুল কল করেছে। কলটা রিসিভ করে হ্যালো বলতেই ওপার থেকে যে শব্দগুলো ভেসে এলো সেগুলো শুনে ধপ করে চেয়ারে বসে পড়ল অজয়। হ্যালো, হ্যাঁ এই অজয়, অজয় শোন না, একটা দুর্ঘটনা ঘটে গেছে। তিতাস আত্মহত্যা করেছে, কিন্তু আমার কিছু একটা অস্বাভাবিক লাগছে এখানে। লাশটা দেখলে তুইও বুঝতে পারবি। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছিস? হ্যালো হ্যালো। ভয়ার্ত কণ্ঠে বলে চলেছে রাহুল। তিতাস মারা গেছে সেটা বিশ্বাস করতে পারছে না সে। এই তো গত পরশু লালদার চায়ের দোকানে কত আড্ডা হলো, এত জীবনমুখী ছেলে আত্মহত্যা করেছে। এটা হতে পারে? তড়িঘড়ি একটা জামা গলিয়ে তিতাসের বাড়িতে গেল অজয়। প্রচুর লোকে জটলা গেটে। রাহুল রক্তিম অজয়কে দেখে একবার ফুঁপিয়ে কেঁদে উঠল। ভাই কি হলো এটা, কি হলো এটা? আমাদেরকে তো একবার কষ্টের কথাটা বলতে পারতো। এইভাবে এইভাবে কেন আত্মহত্যা করলো ও? কাঁদতে কাঁদতেই কথাগুলো অজয়ের উদ্দেশ্যে বলল রক্তিম। অজয় উত্তর দিল না। ধীর পায়ে ঢুকল তিতাসের ঘরে। বডিটা নামিয়েছে পুলিশ। হঠাৎ তিতাসের বডির চোখের দিকে চোখ চলে যায় তার। চোখটা দেখে তার অস্বস্তি লাগে। রাহুল ঠিক বলেছিল, আত্মহত্যার মৃত্যু যন্ত্রণার সময় চোখ বিকৃত হওয়া, এত ভয় পাওয়া চোখ হওয়া কি স্বাভাবিক? না, এই চোখে মৃত্যু যন্ত্রণা নেই, আছে একরাশ ভয়। মৃত্যুর সময় কি এমন দেখেছে যে সে এত ভয় পেয়েছে? দাঁড়িয়ে থাকতে পারে না অজয়। ঘর থেকে বেরিয়ে এসে কাউকে কিছু না বলে সোজা বাইকে উঠে বাড়ি ফিরে আসে সে। প্রিয় বন্ধুর মৃত্যু মেনে নেওয়া খুব কঠিন। যার সাথে কত আড্ডা দিয়েছে, কত সপ্তমীর সন্ধে কাটিয়েছে, কত স্বপ্ন বুনেছে, তার অকাল মৃত্যু মনের ওপর প্রভাব ফেলবে এটা স্বাভাবিক। নিজেকে শান্ত করার চেষ্টা করে সে। হাতে তুলে নেয় তার প্রিয় ডায়েরি। একটা পেজে কিছু একটা লিখবে বলে দাগ কাটে অজয়, কিন্তু মন মেজাজ আজ
একদম ভালো নেই, তাই কিচ্ছু লিখতে পারল না। একটা হুইস্কির বোতল বের করে অল্প একটু গলায় ঢালে সে। এটা তার একটা খারাপ অভ্যাস। নিজের মতো একটু সময় পেলেই হুইস্কি তাকে টানে। হালকা হালকা ঘুম পাচ্ছে। বিছানায় গা এলিয়ে দিয়ে ঘুমে আচ্ছন্ন হয়ে গেল অজয়। হঠাৎ ঘুমের মধ্যে একটা আওয়াজ তার কানে এলো, জানলা ঠেলার শব্দ। সোনালির মা সম্ভবত কাজ করতে এসেছে বিকালের, কিন্তু দরজায় না নক করে জানলাই করছে কেন? ঘুমের মধ্যে উঠেই জানলাটা খুলল সে। খুলেই ঠান্ডা হাওয়ার ঝাপটায় ঘুম কেটে আসতে যেটা সে দেখল, তাতে তার নেশাটাও এক ধাক্কায় কেটে গেল। সে দাঁড়িয়ে আছে 3 তলার খোলা জানালার সামনে। এখানে অন্তত কোনো মানুষের পক্ষে টোকা মারা সম্ভব না। তাহলে কি মনের ভুল? মন মানতে চাইল না, কারণ শব্দটা সে ঘুমের ঘোরে স্পষ্ট শুনেছে। তবে ঘুমের মধ্যে ভুলভাল শব্দ শুনে নেওয়া অস্বাভাবিক কিছু না। জানলাটা বন্ধ করে লেখার টেবিলের দিকে আসে সে। এ কি? মুখ থেকে অজান্তেই বেরিয়ে আসলো তার স্পষ্ট মনে আছে ডায়েরিটা বন্ধ করে ঘুমিয়েছিল সে, কিন্তু এখন সেটা খোলা। আর যে জায়গাটায় তার চোখটা আটকে গেল সেটা আরও অদ্ভুত। সে দেখল যে পেজটায় সে লেখার চেষ্টা করছিল, ঠিক সেই পেজটায় কিছু একটা লেখা আছে। কিন্তু এটা কি করে সম্ভব? সে তো কিছু লেখেনি। আর সব থেকে বড় ব্যাপার, এই হাতের লেখাটা তার নয়। তবে কে এসেছিল? সে ঘুমিয়ে থাকার সময় কেউ কি এসেছিল? কিন্তু সে তো ভেতর দিক থেকে দরজা দিয়ে ঘুমাচ্ছিল। তবে ডায়েরির পাতাটা হাতে তুলে নিল অজয়। কাঁপা কাঁপা গলায় লেখাটা পড়ল সে। মৃত্যু আসে চাঁদের রাতে, তোকে বাঁচাবে কে? ওকে খেলি, তাকে খেলি, তোকে খাবে কে? গাটা শিরশির করে ওঠে অজয়ের। কিরকম অন্যরকম কবিতাটা, কিন্তু তার ডায়েরিতে এরকম লেখা এলো কি করে? তা স্পষ্টভাবে মনে আছে এই পেজটাতেই দুপুরে লিখতে বসেছিল। 17ই জুন, পেজের উপরে ডেট লেখা। ঠিক এই সময় তার ফোনটা বেজে উঠল। হ্যালো হ্যালো, কে বলছেন? ফোনের ওপারে একটা যান্ত্রব আওয়াজ আসছে। মনে হচ্ছে কেউ কারখানার কোনো মেশিন চালাচ্ছে। একটা গলা শোনা যাচ্ছে, ক্রমেই স্পষ্ট হচ্ছে সেটা। বুকটা ধড়াস করে ওঠে অজয়ের। একটু আগে ডায়েরির খোলা পৃষ্ঠায় লেখা ছড়াটা কেউ যেন লালাবাইয়ের মতো করে বলে চলেছে। কে কে বলছেন? ফোনের ওপার থেকে কোনো উত্তর আসে না। মুহূর্তের মধ্যে সব নিস্তব্ধ। আবার ভাঙা ক্যাসেটের মতো শুরু হলো এক লালাবাই। ফোনটা ছুঁড়ে ফেলে দিল বিছানার পাশে। নিজের হৃৎপিণ্ডের শব্দ শুনতে পাচ্ছে সে। বেশি ভাবতে ভাবতে শেষকালে পাগল হয়ে যাব। মনে মনে বলে অজয়, যদিও তার মনের কোণে একটা ভয় নিজের আধিপত্য বিস্তার করছে ধীরে ধীরে। কারণটা অজয় জানে, কিন্তু মানে না। কারণ অলৌকিক কিছুর প্রতি তার বিশ্বাস ছিল না। যদিও এখন বিশ্বাস আছে কিনা সেটা সম্ভবত সে নিজেও জানে না। কিন্তু যেটা সে স্পষ্ট অনুভব করতে পারছে সেটা হলো ভয়। নিখাদ একটা ভয় তার স্নায়ুতন্ত্রে জাঁকিয়ে বসেছে। রাত হলেই আজকাল একা থাকতে পারে না। আলো জ্বালিয়ে বসে থাকে বিছানার উপরে। ভোর হলে তারপর চোখের দুপাতা এক করে। তিতাসের মৃত্যুর জন্য হচ্ছে এসব। বেশি ভাবনার ফল নাকি অন্য কিছু সেটা সে জানে না। আজকাল লেখা বের হয় না তার কলম থেকে। সব কেমন থেমে গিয়েছে। তিতাসের মৃত্যুর পর সপ্তাহখানেক কেটে গেছে। অজয়ের মানসিক সমস্যা ক্রমে বেড়েই চলেছে। সে গত 2-3 দিন বাড়ির বাইরেও পা বাড়ায়নি। রোজকার মতো আজকেও ডায়েরি খুলে বৃথা লেখার চেষ্টা করল সে। এখন কিছুতেই আর ফল দেয় না। তার কলম এখন অসার। ডিংডং কলিং বেলটা ক্রমাগত বেজে চলেছে। বিরক্তির সঙ্গে দরজা খুলল সে। ধরফর করে ঘরের মধ্যে ঢুকে এলো রাহুল। ভাই 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 সর্বনাশ হয়ে গেছে ভাই। ভাই সব শেষ ভাই। ওই পিশাচ লেগেছে ভাই, পিশাচ। কাঁদতে কাঁদতেই কথাগুলো বলল রাহুল। মানে কি হয়েছে? তুই এই রকম করছিস কেন? সব ঠিক আছে তো? হ্যাঁ, সব ঠিক আছে তো? আচ্ছা আচ্ছা, তুই শান্ত হয়ে বস। আগে জল খাবি? জল খাবি? অজয়ের এগিয়ে দেওয়া জলের বোতলটা হাত থেকে নিয়ে 2-4 ঢোক এক নিঃশ্বাসে শেষ করল রাহুল। রক্তিম
রক্তিম রক্তিম সুইসাইড করেছে। কান্নামাখা গলায় বলে রাহুল। হ্যাঁ মানে কখন, কেন? মাথাটা ঝিমঝিম করে উঠে অজয়ের। কি হচ্ছে সব কিছুই তার মাথায় ঢুকছে না, তবে এটুকু বুঝেছে দেয়ার ইজ সামথিং ফিশি। সে সে আমাদের ছাড়বে না, সে আমাদের কিছুতেই ছাড়বে না। সেই রাতে মুকুন্দপুরে আমাদের উচিত হয়নি। কথাটা শেষ করার আগে অজয় তাকে বাধা দেয়। শোন শোন, সেদিন কিছু ভুল হয়নি, আজগুবি কথা বন্ধ কর। যদিও সে কথাগুলো বেশ জোর দিয়ে বলল, তবুও নিজে জানে যে এমন কিছু একটা হচ্ছে যেটা ঠিক না। আপাত দৃষ্টিতে সেটা স্পষ্ট না, কিন্তু কিছু একটা আছে। এদিকে রাহুল কেঁদে চলেছে। তাকে সান্ত্বনা দেওয়ার ব্যর্থ চেষ্টা করলো অজয়। চল চল, রক্তিমের বাড়ি যাব। কি হবে? কি হ্যাঁ কি হবে? সেই তো একই দৃশ্য। থাক থাক, তুই যা, আমি যাবো না। আমি আর দেখতে পারবো না ওই দৃশ্য, আমি আর দেখতে পারবো না। রাহুল বেশ শক্তভাবে কথাগুলো বলল, কিন্তু অজয় না গিয়ে থাকতে পারবে না। একবার রক্তিমকে শেষবারের মতো দেখবে সে। অগত্যা রাহুলকে নিজের ফ্ল্যাটে বসিয়ে রেখে সে একাই বের হলো। রাহুল ভুল কিছু বলেনি। সেই একই দৃশ্য, ঠিক তিতাসের চোখ যেমন ছিল, রক্তিমের চোখও ঠিক তেমন। একটা কিছুর ভয় মেখে আছে তার নিষ্পলক চোখে। অজয় অনুভব করে তার অস্বস্তি হচ্ছে। মরা বাড়ির ঘ্যান ঘ্যানে কান্না তার আর ভালো লাগছে না। ভয় করছে তার। একটা হিমেল সাপদ যেন তার শিরদাঁড়া বেয়ে উপরে উঠে আসছে। আর দাঁড়িয়ে না থেকে দ্রুত বাইকে চড়ে বসে সে। দম বন্ধ করা অজানা ভয় এবং একরাশ উদ্বেগ নিয়ে ফ্ল্যাটে ফিরে আসে। এ কি, ফ্ল্যাটে দরজা হাট করে খোলা কেন? কিন্তু রাহুল গেল কোথায়? রাহুল, রাহুল! চিৎকার করে ডাকলো অজয়, কিন্তু কোনো উত্তর নেই। ঘর ফাঁকা। সম্ভবত রাহুল বাড়ি ফিরে গেছে। ফোন বের করে রাহুলের নাম্বার ডায়াল করলো। একটা রিংটোন কানে এলো। সোফার উপরে পড়ে আছে রাহুলের ফোন। ফোনটা ফেলে গেছে, আবার আমাকে দিতে যেতে হবে। ধুর! বিরক্তির সঙ্গে কথাগুলো বলল সে। কি হচ্ছে কিছুই তার মাথায় ঢুকছে না। যারা আত্মহত্যা করছে বলে মনে হচ্ছে, তারা আসলে করেনি সে নিশ্চিত। অথচ যদি খুন হয়ে থাকে তাহলে পুলিশ কেন কিছু ট্রেস পাচ্ছে না? নিজের সাথেও যেগুলো ঘটে চলেছে সেগুলো মোটেও স্বাভাবিক না, অথচ সেগুলো খুব সূক্ষ্ম। তার মানে বাইরের কেউ বুঝতেও পারবে না। যেমন তার আজকাল আর খিদে পায় না, মোটেই পায় না। ডাক্তার দেখিয়েছে, কিন্তু কোনো রোগ নির্ণয় করতে পারেনি চিকিৎসক। আবার প্রত্যেক রাতেই ভুলভাল স্বপ্ন দেখে সে। কখনো মনে হয় জানলা থেকে লাফ দিচ্ছে সে, আবার কখনো মনে হয় কিছু চিবিয়ে খাচ্ছে। ঘুমের ঘোরে গা গুলিয়ে ওঠে, কিন্তু ঘুম ভেঙে যায় না। আজকাল লেখাটেখা তার কলম থেকে আসে না। বাইরে বেরোতে ইচ্ছা করে না। একটা মনোবিদের কাছেও গেছিল, কিন্তু কোনো ফল হয়নি। মনোবিদ জানান ডিপ্রেশন থেকে হচ্ছে। কয়েকটা অ্যান্টি ডিপ্রেশন ট্যাবলেট দেন। ডিপ্রেশন তার হয়নি সে জানে, তবু ডাক্তারের কথা মতো সমস্ত ওষুধ সে নিচ্ছে। লাভ বিশেষ হচ্ছে না। সকালে আবারও ঘুম ভাঙতে দেরি হলো। তীব্র একটা জ্বালা নিয়ে চোখ খুলল অজয়। সঙ্গে সঙ্গে ছুটে গেল আয়নার সামনে। গলার কাছে একটা দাগ সুস্পষ্ট, যেন মনে হচ্ছে কেউ বা কিছু প্রবল ক্ষোভে আঁচড় কেটেছে তার গলায়। শুকিয়ে যাওয়া রক্ত গলায় লেগে ব্যথাটা একটু একটু করে বাড়ছে। ভয় এবং কৌতূহল মিশ্রিত একটা ভাব তাকে জড়িয়ে ধরেছে অজগরের মতো। মনে হচ্ছে কোনো মহাজাগতিক ষড়যন্ত্র তাকে ঘিরে ঘুরপাক খাচ্ছে। এই রহস্যের সমাধান দরকার, আর সেটা না হলে সে অল্প দিনের মধ্যে পাগল হয়ে যাবে। ক্ষতস্থান আরেকবার ভালো করে পরীক্ষা করে একটা জামা চাপিয়ে বেরিয়ে পড়ল বাড়ি থেকে। রাহুলের বাড়িতে গিয়ে তাকে ফোনটা ফিরিয়ে দেবে। রাহুলের বাড়ি যেতে মিনিট 20 লাগে। রাহুলের বাড়ির সামনে মোটর সাইকেল রেখে হেঁটে গেল মূল গেটের দিকে। এই পাড়াটা আজকে কেমন যেন নিস্তব্ধ। দরজার বাইরের কলিং বেলটা কয়েকবার টেপে অজয়। ভেতর থেকে দরজা খুলে বেরিয়ে আসে বছর 50-এর এক মহিলা। অজয় তাকে চেনে, উনি রাহুলের মা। হ্যাঁ অজয়, বাবা কেমন আছো? জিজ্ঞাসা করলেন রাহুলের মা। কাকিমা, রাহুল কোথায়? ও ফোনটা ফেলে গিয়েছিল আমার ফ্ল্যাটে। এই বলে পকেট থেকে ফোনটা বের করে এগিয়ে দিল সে।
মানে রাহুল তোমার সাথে ছিল না কাল? মানে ও আমাকে কাল রাতে ফোন করে জানালো যে ও তোমার সাথে থাকবে রাতে। তাহলে ছেলেটা কোথায় গেল? বিব্রত কণ্ঠে রাহুলের মা অজয়ের দিকে তাকিয়ে প্রশ্নটা করলেন। একটা অজানা দুশ্চিন্তা তার মাথায় এসে ভিড় করেছে। আপনি চিন্তা করবেন না, সম্ভবত অন্য কোনো বন্ধুর বাড়ি গিয়েছে। আমি খোঁজ নিয়ে আপনাকে জানাচ্ছি। বলে দ্রুত সেখান থেকে বেরিয়ে আসলো সে। বলে তো দিল খোঁজ নিয়ে জানাচ্ছি, কিন্তু তাকে খুঁজবে কোথায়? বন্ধু সার্কেলের অন্যদের ফোন করেও কোনো লাভ হলো না। রাহুল কোথাও নেই। কোথায় গেল ছেলেটা? এদিকে ওর বাবা দাদা হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছে। অজয়কে নিয়ে একবার থানা থেকে ঘুরে এসেছে। 24 ঘন্টা পার না করে পুলিশ খুব স্ট্রং অ্যাকশন নেবে না সেটা জানা। তাই অগত্যা রাহুল সম্ভবত অন্য কোনো বন্ধুর বাড়ি গেছে। কাল ঠিক ফিরে আসবে এই সান্ত্বনা দিয়ে সে তার ফ্ল্যাটে ফিরে এসেছে। সে চেয়েছিল এই সময় তাদের পাশে থাকতে, কিন্তু শরীর ভালো লাগছে না, ঘুম পাচ্ছে ভীষণ। যখন ফ্ল্যাটে ঢুকলো তখন ঘড়িতে 12:30। আলো নিভিয়ে ধপ করে গা এলিয়ে দিল বিছানায়। তবে তন্দ্রা এসেছে চোখে। হুট করে একটা কথা মাথায় আসতেই স্নায়ুতন্ত্র এক অজানা উত্তেজনায় সজাগ হয়ে উঠল। সঙ্গে সঙ্গে খাটের ওপর উঠে বসে অজয়। থানাতে রাহুলের মোবাইল দেখতে চেয়েছিল, আর মোবাইলের কল লিস্ট দেখে অফিসার বলেছিল রাহুল বাড়িতে ফোন করে 9:14। আর রাহুলের মায়ের কথা অনুযায়ী রাহুল তাকে জানিয়েছে যে সে অজয়ের ফ্ল্যাটে আছে। কিন্তু সেটা কিভাবে সম্ভব? সে স্পষ্ট মনে করতে পারছে সে 8টায় নিজের ফ্ল্যাটে ফিরে আসে, কিন্তু তখন তো রাহুল ছিল না, পড়েছিল তার মোবাইলটা। তাহলে কি রাতে আবার রাহুল এসেছিল ফ্ল্যাটে? কিন্তু সেটাও প্র্যাকটিক্যালি সম্ভব না, কারণ অজয় ফোনটা বেডরুমে রেখেই শুয়েছিল, আর বেডরুম ভিতর থেকে লক ছিল। কোথাও একটা সব হিসাব গোলমাল হয়ে যাচ্ছে, একটা খটকাট থেকেই যাচ্ছে। এদিকে একটা জিনিস স্পষ্ট, তার সাথে যে সমস্ত অস্বাভাবিক ঘটনাগুলো ঘটছে সেগুলোর উৎস সম্ভবত একটা জায়গায়, আর সেই জায়গা হলো তার বিছানা। যা হচ্ছে সেটা হচ্ছে ঘুমের মধ্যে। প্রত্যেক দিন ঘুম থেকে ওঠার পর শরীর আগের থেকে আরেকটু বেশি খারাপ হচ্ছে। তবে সবটা যে শারীরিক তাও নয়, অনেকটা মানসিক। আজকাল বড্ড ভয় লাগে। অন্ধকারে নয়, ভয় লাগে আলোতে। বরং অন্ধকারে সে এখন ডুবে থাকতে পারে 24 ঘন্টা। এই মরণ ফাঁদ থেকে বেরোতে হবে। আস্তে আস্তে অন্ধকারের মধ্যেই দাঁড়ালো জানলাটার সামনে। বাইরে কলকাতার মায়াবী রাস্তা। একটা সিগারেট ধরিয়ে আগাগোড়া ভাবতে শুরু করে সে। প্রথমে তিতাস, তারপরে রক্তিম, এদিকে রাহুল নিখোঁজ। বন্ধুদের মধ্যে বাকি 2জন যারা সুস্থ আছে, যদিও অজয় নিজেকে সুস্থর তালিকায় ধরবে কিনা সে জানে না। আরেকজন শান্তনু। শান্তনু এখন বিদেশে, ক্যালিফোর্নিয়ার একটি কোম্পানিতে ম্যানেজার। সে জানেও না তার ভবিতব্য তাকে এই মহাজাগতিক ষড়যন্ত্রের অংশ করে নিয়েছে। একটা ভাবনা অজয়ের মাথায় উকি মারছে, যদিও কতটা যৌক্তিক সেটা আলাদা বিষয়। সিসিটিভি। একটা সিসিটিভি যদি ইনস্টল করা যায় তাহলে কেমন হবে? অন্তত জানা যাবে রাতে ঘুমের সময় তার সাথে কি ঘটছে। কে খুবলে খাচ্ছে তার মাংস ধীরে ধীরে। সে রাতে আর ঘুম এলো না। পরের দিন অফিস করে ফিরে আসার সময় পাড়ার দোকানে সিসিটিভি ইনস্টলেশনের ব্যাপারে কথা বলে আসলো। ছেলেটা বোধহয় বেডরুমে সিসিটিভি বসানোর কথা শুনে খানিকটা বিস্মিত হলো। কথা মতো বিকেলে এসে দোকানে ছেলেটা সারা বাড়িতে গোটা 10 ক্যামেরা বসিয়ে গেল। এবার শুধু রাতের অপেক্ষা। রাতে যখন সে খাওয়া সেরে উঠল ততক্ষণে ঘড়িতে 11টা বাজে। সারাদিন আজ রাহুলের বাড়িতে ছিল সে। রাহুলের কোনো সন্ধান পাওয়া যায়নি। পুলিশ আদৌ কতটা গরজ দিয়ে বিষয়টা দেখছে সেটাও একটা ভাববার বিষয় বটে। বেডরুমে ঢুকে আলো নিভিয়ে একটা নাইট ল্যাম্প জ্বালিয়ে শুয়ে পড়ল সে। কিন্তু ঘুম আজকাল তার সাথে লুকোচুরি খেলে। সে তার নিজের ইচ্ছা মতো ধরা দেয়। তার উপর অজয়ের আর কোনো নিয়ন্ত্রণ নেই। হাবিজাবি ভাবতে ভাবতে কখন তন্দ্রা তাকে জড়িয়ে নেয় সে বুঝতে পারে না। কিছুর একটা আওয়াজে ঘুমটা ভেঙে গেল। বিছানায় শুয়ে কান খাড়া করে থাকলো অজয়। একটা হালকা শব্দ কানে আসছে, ঠিক একটা কিছু চেটে খেলে যেমন আওয়াজটা হয় তেমন। চোখ খুলল সে। অন্ধকারে ডুবে আছে সারা ঘর। কিন্তু নাইট ল্যাম্পটার কি হলো? লোডশেডিং হলেও তো ইনভার্টারটা রান করার কথা। কটা বাজে এখন? ডিজিটাল ঘড়িটা খাটের পাশে ডেস্কেই রাখা। হাত বাড়িয়ে তুলে নেয় সেটা। ঘড়িতে রাত 3:33।
গায়ে চাদর সরিয়ে সবে বিছানা থেকে নামতে যাবে, ঠিক সেই সময় নিজের মুখের ওপর একটা তরল অনুভব করল। হাত দিয়ে নিজের মুখ স্পর্শ করতে একটা চটচটে কিছু হাতে এসে ঠেকছে তার। ব্যাপারটা অন্ধকারের মধ্যে ঠাউর করে উঠতে না পেরে সহজাত প্রবৃত্তির কারণে ওপরের দিকে মুখ তুলল সে, আর সঙ্গে সঙ্গে অন্ধকারের মধ্যে শুয়ে আসা চোখে একটা কিছু দেখতে পেল সিলিংয়ের মাঝখানে। না, ছোট কিছু না, লম্বা চওড়া কিছু। আর সেটা মনের ভুল না, কারণ এখন সে স্পষ্ট দেখতে পাচ্ছে জিনিসটা নড়ছে, 4 হাত পায়ে আস্তে আস্তে সরে যাচ্ছে ঘরের প্রগাঢ় অন্ধকার অংশে। অজয়ের হাত পা কোনো এক জাদু বলে বেঁধে আছে বিছানার সঙ্গে, শুধু কাজ করছে তার ছুটে চলা হৃৎপিণ্ড। সেই ছায়া আস্তে আস্তে কোথায় গেল সেটা সে বুঝতে পারল না, শুধু বুঝল এক মহা বিপদ তার সামনে ফনা তুলে দাঁড়াচ্ছে ক্রমাগত। হাত পায়ের অসার ভাব কাটতেই সে ছুটে গেল কম্পিউটার ডেস্কের দিকে, সিসিটিভি ফুটেজ দেখতে। সিস্টেম চালু করে দ্রুত খুলে ফেলল সিসিটিভির রেকর্ডেড ভিডিও সেকশন। অজানা একটা আশঙ্কা তার নার্ভাস সিস্টেমের দরজায় কড়া নাড়ছে। আজকের রাত্রের ভিডিও ফুটেজটা চালিয়ে বসল। বাইরের মাঠের প্রান্ত থেকে একটা কুকুরের ডাক শোনা যাচ্ছে। ডাক বলা ভুল, আর্তনাদ। ঠান্ডা হাওয়া ঢুকছে পাশের জানলা থেকে। ভিডিও প্লে করে জানলা বন্ধ করার জন্যে চেয়ার ছেড়ে উঠে গেল। জানলা বন্ধ করে সবে পেছন ঘুরেছে, ঠিক তখনই কি মনে হতে আবার জানলার দিকে মুখ ফেরালো, আর সঙ্গে সঙ্গে বুকটা ধক করে উঠল। কাচের জানলায় ফোঁটা ফোঁটা কিছু লেগে আছে, বাইরের দিকে না, জানলার ভেতরের দিকে। মোবাইলের টর্চ জ্বালিয়ে ভালো করে দেখল, লাল লাল ফোঁটা। এগুলো রক্তের দাগ। মনে হতেই গাটা শিরশির করে উঠল। ঘরের মধ্যে কি কেউ বাসা বেঁধেছে? সেই কি তার শিকার? সেই মুহূর্তে কম্পিউটার স্ক্রিনে চোখ আটকে গেল। সেটা এতক্ষণ চালানোই ছিল। কম্পিউটার স্ক্রিনে তার ঘুমের সময়কার দৃশ্য দেখতে পাচ্ছে। সে ঘুমিয়ে আছে খাটের উপরে। হুট করে ঘরের বাল্ব কেটে গেল, প্রগাঢ় অন্ধকারে ডুবে গেল ঘরটা। অজয় এগিয়ে গিয়ে ভিডিওটা ফাস্ট করল। স্ক্রিন একেবারে অন্ধকার। না, পুরোটা সম্ভবত অন্ধকার নয়। ঘরের জানলাটা খুলে গেল আস্তে আস্তে, আর বাইরের উজ্জ্বল শহরের হালকা আলো 6টা ঘরে এসে পড়ল। আর সেই আলোই দেখা গেল কিছু একটা উঠে আসছে ওই জানলা বেয়ে, খুব আবঝা একটা অবয়ব। আস্তে আস্তে খানিকটা হামাগুড়ির ভঙ্গিমা এগিয়ে গেল তার বিছানার দিকে। আস্তে আস্তে উঠে দাঁড়ালো সেই অবয়ব। কিছুক্ষণ স্থির হয়ে দাঁড়ালো, আর ঠিক তারপর যে দৃশ্য অজয় দেখল সেটা তার হৃৎপিণ্ডকে এক প্রকার বিকল করে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। কম্পিউটারের স্ক্রিনের ওপর ফুটে উঠছে সেই দৃশ্য। সে দেখল সেই ছায়ামূর্তি হঠাৎ ক্যামেরার দিকে তাকালো। তার ভঙ্গিমায় এটা স্পষ্ট যে এই ক্যামেরার সম্বন্ধে সে অবগত, আর সেই ছায়ামূর্তির মুখ এখন কিছুটা স্পষ্ট। একটা কলজে কাঁপানো অথচ চাপা হাসি ফুটে উঠছে তার মুখে। সে সোজা তাকিয়ে ক্যামেরার দিকে। একটা হিসহিসে শব্দ বেরিয়ে আসছে কম্পিউটারের পাশে বসানো স্পিকার থেকে, আর ঠিক এই সময় হঠাৎ একটা বিকট শব্দ করে কম্পিউটারটা বন্ধ হয়ে গেল। এতক্ষণ অজয় সম্মোহিত প্রাণীর মতো বসেছিল, এবার আস্তে আস্তে সে সম্বিত ফিরে পাচ্ছে। কপালে জমা বিন্দু বিন্দু ঘাম হাতের তালু দিয়ে মুছে উঠে দাঁড়ালো। ব্যাপারটা হজম করা সহজ না। ঘরের মধ্যে থাকতে তার ভয় করছে, কিন্তু এটুকু সে বুঝেছে সামনে একটা লড়াই অপেক্ষা করছে, যেখানে বাজি থাকবে তার নিজের প্রাণ। ওই অজানা জিনিসটি তাকে ছাড়বে না। সম্ভবত আবার আজ আসবে, আবার তাকে অল্প অল্প করে ছিঁড়ে নিতে চাইবে। মহাসাগরের মতো নিস্তব্ধতাকে ছিন্ন করে কলিং বেলটা বেজে উঠল। শব্দটার মধ্যে কোনো অস্বাভাবিকতা নেই, কিন্তু এইটুকুতেই অজয়ের হৃৎপিণ্ডটা সশব্দে এবার ফেটে পড়ার উপক্রম হলো। বেজে চলেছে কলিং বেলটা। কাঁপা কাঁপা হাতে দরজা খুলে দিল সে। সঙ্গে সঙ্গে হুড়মুড়িয়ে ঘরে ঢুকে এলো শান্তনু। শান্তনুর আকস্মিক আবির্ভাবে হকচকিয়ে গিয়েছিল অজয়। শান্তনুর অবস্থা কাহিল, কথা বলার মতো মানসিক অবস্থা আছে বলে মনে হয় না। তড়িঘড়ি 1 গ্লাস জল এগিয়ে দিল শান্তনুর হাতে। সেটা দ্রুত নিয়ে এক নিঃশ্বাসে শেষ করে ফেলল সে। এবার শান্তনু প্রথম কথা বলল। ভাই, তুই জানিস না, আমাদের উপর মৃত্যুর চোখ পড়েছে। আমরা কেউ আর বাঁচব না, কেউ না। তুই আর আমি বাকি আছি, আমাদের কেউ খাবে, কেউ বাঁচব না আমরা।
অজয়ের মনে পড়ে যায় একটু আগে দেখা সেই ভয়ানক দৃশ্য। গা শিউরে ওঠে তার। শান্তনু মাথায় হাত দিয়ে তার সামনে বসে আছে। তার এরম অবস্থার কারণ অজয় আন্দাজ করতে পারছে সহজেই। সে জানে এই বিপদের সাথে লড়তে হলে মাথা ঠান্ডা রাখতে হবে। শোন, তোর সাথে কি ঘটেছে আলাদা করে আর বলতে হবে না। তার সাথে আমার প্রতি রাতেই সাক্ষাৎ হয়। যদিও আমি ঘুমালে তবেই সে আসে, কিন্তু প্রতিদিন না আমাকে একটু একটু করে চুষে নিচ্ছে। কিন্তু ভয় পেলে চলবে না, চলবে না। মরতে যখন হবে তাহলে শেষ চেষ্টা করতে দোষ কি? কিন্তু যা কিছু পার্থিব তার সাথে লড়াই করা যায়, কিন্তু যা জিনিস নিশ্চিত এই জগতের না, তার সাথে কি করে লড়ব? আচ্ছা ভাই, তোর মুকুন্দপুর মোড়ের বিল্ডিংয়ের কথা মনে আছে? অজয়ের মনে পড়ল বছর দেড়েক আগের এক সন্ধ্যের কথা। অজয়ের আগের উপন্যাস রক্তপিপাসু সেটিং ছিল ওই মুকুন্দপুর। তাই কিছু ডিটেলিং জোগাড় করার উদ্দেশ্যে এক সপ্তাহের জন্য ছুটি নিয়ে সে রওনা দিয়েছিল মুকুন্দপুরের উদ্দেশ্যে। মুকুন্দপুর যাবেই কথা শোনা মাত্রই বাকি 4 বন্ধু তার সঙ্গ নিয়েছিল। উদ্দেশ্য হাওয়া বদল। তিতাস তার বাবার এক্সইউভি ম্যানেজ করে তাতেই যাওয়ার বন্দোবস্ত করেছিল। অজয় বিশেষ আপত্তি জানায়নি। ওই অজপাড়াগায় বন্ধুগুলো থাকলে একটু আনন্দ ফুর্তি করে সময় কেটে যাবে। সেই মতো একদিন সকালে 5 জন বন্ধু মিলে বেরিয়ে পড়ল মুকুন্দপুরের উদ্দেশ্যে। কলকাতা থেকে মুকুন্দপুর যেতে পাক্কা 6 ঘন্টা লেগে গেল। মুকুন্দপুর যখন ঢুকল তখন সন্ধে নেমেছে। সবার খিদে পেয়েছে চরমে, কিন্তু রাস্তার আশেপাশে শুধু জঙ্গল আর মাঝে মাঝে 2-1 ছোট বাড়ি ছাড়া কিছুই চোখে পড়ছে না। কিছু দূর এগোতেই রাস্তার বাম পাশে একটা ছোট্ট চায়ের দোকান চোখে পড়তেই ওরা সদল বলে চা খাওয়ার জন্য নেমে পড়ল। তাছাড়া রাত্রে থাকা খাওয়ার একটা ব্যবস্থাও করতে হবে। অজয় গিয়ে 4টে চায়ের অর্ডার দিল। আকাশের পশ্চিম দিকে মেঘ পুঞ্জীভূত হয়েছে। রাতে বৃষ্টি হতে পারে এই আশঙ্কা করে তিতাস চায়ের দোকানদারকে জিজ্ঞেস করল, আচ্ছা দাদা, এখানে রাতে থাকার কোনো জায়গা হবে? আসলে আমরা শহর থেকে এসেছি তো, তাই কাউকেই তেমন চিনি না, আর আস্তে আস্তে এত রাত হবে সেটাও বুঝে উঠতে পারিনি। দোকানদারের বয়স ওই 40-45 বছর। চোখে মোটা ফ্রেমের পুরনো চশমা। চাগুলো কাপে ঢেলে সামনের দিকে এগিয়ে দিয়ে তিনি একবার সবাইকে ভালো করে দেখে নিয়ে উত্তর দিলেন, অজানা জায়গায় রাতে এসে মোটেও ঠিক করেননি। আরও ভোরে বেরোনো উচিত ছিল আপনাদের। উফ, তুই সেই যেকালে আসার প্ল্যান করেছিস, তাহলে একটা থাকার প্ল্যান করবি না? এখন দেখ কেমন বিপদে পড়লাম। অজয় চায়ে হালকা একটা চুমুক দিয়ে বলল, হ্যাঁ, সেই এই গ্রামে আমার অনলাইনে হোটেল বুকিং করা উচিত ছিল, তাই না? আর এখানে আমার মামা কাকা কেউ থাকে না যে তার কাছে খোঁজ নিয়ে আসবো, তাই নাকি? তিতাস ঠান্ডা করার উদ্দেশ্যে বলল, আরে বাদ দে না, কোথাও জায়গা না পেলে দরকার হলে কোনো প্রতীক্ষালয়ে রাত কাটিয়ে দেওয়া যাবে। কিন্তু তার আগে দেখি যদি কোনো ব্যবস্থা যদি করা যায়। এদিকে 2-1 ফোঁটা বৃষ্টি পড়া শুরু হয়েছে। আচ্ছা দাদা, মুকুন্দপুর মোড় এখান থেকে কত কিলোমিটার? ওই যে যেখানে বল না ওই যে যেখানে ডেমরার মন্দিরটা আছে। অজয়ের কথাটা শুনে বাকি 4 জনের একটু অবাক লাগলো, কারণ তারা এই মন্দিরের উপস্থিতি সম্পর্কে বিন্দু বিসর্গ জানে না। আর ডেমরার মন্দির, ডেমরা বলে আদৌ কোনো দেবতা আছে বলে তাদের জানা নেই। ও, আপনারা তাহলে শহর থেকে ওই মন্দিরের জন্য এসেছেন? সে আসতেই পারেন, কিন্তু কেন? দেখুন, আপনাদের সতর্ক করা আমার কর্তব্য। আপনারা কিন্তু যদি সম্ভব হয় ওই মন্দির থেকে দূরে থাকবেন বাবুরা। কেন? দোকানদার ভদ্রলোক একটু মাথা তুলে বললেন, সে বলতে পারবো না। ছোট থেকেই আমরা ওই মন্দিরকে এড়িয়েই চলি, এটাই এখানকার রীতি। তাছাড়া আমাদের গ্রামের রায়চাঁদ মুদির মেয়ে গেল বছরের এক দুপুরবেলায় খেলতে খেলতে ওই মন্দির থেকে কি একটা তুলে নিয়ে এসেছিল বাড়িতে, ওই পুতুল জাতীয় কিছু একটা। বাড়িতে এই খবর জানতেই তৎক্ষণাৎ মেয়েকে বকাঝকা দিয়ে ওই জিনিস মন্দিরে রেখে আসে ওর মা, কিন্তু শেষ রক্ষা হয়নি। মেয়েটা কয়েকদিনের মধ্যেই পাগল হয়ে যায়। তাই আপনাদেরও সাবধান করছি,
ওই মন্দির থেকে আপনারা যতই দূরে থাকবেন ততই আপনাদের মঙ্গল। মেয়েটিকে ডাক্তার দেখিয়েছিল? মানে আমার ধারণা এই মন্দিরের জন্য না, বরং মানসিক কোনো বিকারের জন্য তার এই অবস্থা। এইখানে তো আর ওই সমস্ত ঘর ভাড়াটারা পাওয়া যায় না, সবাই ওই গৃহস্থ মানুষ। আর উটকো লোক হঠাৎ করে ঘরে ঢোকাবেই বা কেন? তার থেকে বরং আপনারা একটা কাজ করতে পারেন। মাইলখানে গিয়ে বাম দিকে রাস্তা ধরে কিছুটা এগোলে একটা বড় পুকুর পড়বে, ওটাকে মতি পুকুর বলে। আর ওই পুকুরের ডান দিকে আমার বাড়ি। আমার বাড়ির পেছনেই একটা খামার বাড়ি আছে, পুরনো দিনের। যদি আপনাদের অসুবিধে না হয় বা আপনারা চাইলে ওখানে আমি ব্যবস্থা করতে পারি। ওদিকে বিশেষ কেউ একটা যায় না। একটা মশারির ব্যবস্থা আর রাতের কিছু খাবার আমি নিজেই আপনাদের জোগাড় করে দেব। বিনিময়ে যদি কিছু পারেন ওই সামান্য কিছু টাকা আমাকে দিয়ে দেবেন, তাহলেই হবে। তাদের কাছে এটা মেঘনা চাইতেই জল, অর্থাৎ বিরোধিতা করার কোনো প্রশ্নই নেই। সঙ্গে সঙ্গে তিতাস মানিব্যাগ থেকে 200 টাকা বের করে দোকানদারের হাতে গুজে দিল। তোমার নাম কি? এই প্রথম মুখ ফুটে কথা বলল রক্তিম। আগে আমার নাম অজিত মালি। মনে হয় না আর দোকানে কেনাবেচা হবে এখন। চলুন আপনাদের নিয়ে যাই ওখানে। এই বলে দরজার ঝাঁপ বন্ধ করে একটা হ্যারিকেন ডান হাতে নিল অজিত মালি, বাম হাতে একটা লাঠি। অজয় তাকে বাঁধা দিয়ে বলল, আমাদের সঙ্গেই আসুন, গাড়ি আছে, একসঙ্গেই যাওয়া যাবে। অজয় মালি বিনা বাক্য ব্যয়ে গাড়ির পিছনের সিটে উঠে বসল। গাড়ি স্টার্ট দিয়ে মিনিট 10 মধ্যে তারা চলে আসলো মতি পুকুরের ধারে। কানাই পুকুরের ধার দিয়ে রাস্তা, পাকা রাস্তা সোজা বেরিয়ে গিয়েছে। ওই পুকুরের ডান দিকে অজিত মালির বাড়ি। যদিও কিছুটা কাদা আছে, তবুও নিরুপায় হয়ে অজিত মালির বাড়ির উঠানে গাড়িটা নামিয়ে দিল অজয়। বাড়িটা খুব বেশি বড় না, কিন্তু উঠোন বেশ বড়। উঠোনের ডান পাশে একটা তুলসী মঞ্চ, বাম পাশে একটা খালি গোয়াল ঘর। অজিত মালির বাড়িতে কেউ আছে বলে মনে হলো না। অজিত, তোমার বাড়িতে কেউ থাকে না? রাহুলের কাছ থেকে প্রশ্নটা শুনতেই একটু চমকে উঠল অজিত। হ্যাঁ, ভেতরে আছে সবাই। চলুন আপনাদের নিয়ে যাই। আসুন, ভেতরে আসুন। হাতে হ্যারিকেনটা নিয়ে বাড়ির গা ঘেঁষে একটা সরু পথ ধরল সে। তাকে অনুসরণ করল 5 জনের দলটি। বাড়ির পেছনের একটা ছোট মাঠ পেরিয়ে তারা যে বাড়িটার সামনে এসে দাঁড়ালো, সেটা একটা ভগ্নপ্রায় খামার বাড়ি। রাহুল চমকে উঠে বলল, এখানে এখানে থাকলে সাপ আমাদের প্রাণে বাঁচিয়ে রাখবে না। না না, এখানে এখানে থাকা অসম্ভব। চিন্তা করবেন না বাবু, এটাকে আমরা রান্নাঘর হিসেবে দিনের বেলায় ব্যবহার করি, তাই এটা পরিষ্কার পরিচ্ছন্ন আছে। আর এই দিকটায় তো অত সাপের উৎপাত নেই। আমার বাড়িতেই রাখতাম, কিন্তু আমার বাড়িতে একটাই ঘর, ওখানে বউ বাচ্চা নিয়ে থাকি। বারান্দায় তো আর আপনাদের 5 জনকে শুতে দিতে পারি না। তাছাড়া বৃষ্টি হলে যদি জলের ছাটে অর্ধেক বারান্দা ভিজে যাবে, তখন যদি অসুবিধে হয়, কাল সকালে বরং অন্য কোনো ব্যবস্থা নিশ্চয়ই করা যাবে। দাঁড়ান, আপনাদের জন্য মশারিটা নিয়ে আসি। আর আপনাদের জন্য কিছুটা খাবারের ব্যবস্থা করেছি, ওটাও সঙ্গে নিয়ে আসছি। এই হ্যারিকেনটা রেখে গেলাম, কোনো অসুবিধে হলে নিশ্চয়ই কিন্তু ডাক দেবেন। খামার বাড়ির ভেতরে জায়গায় জায়গায় প্লাস্টার খসে পড়েছে, কিন্তু অজিত মালি সত্যি কথা বলেছিল। ভেতরটা পরিষ্কার পরিচ্ছন্ন, দেখেই বোঝা যায় রোজ ঝাঁট পড়ে। ঘরটার এক কোণে একটা উনুন আছে। যদিও আশেপাশের বাড়িতে ইলেকট্রিক আলো আছে, তবু এই খামার ঘরে একমাত্র ভরসার হলো এই হ্যারিকেন। এটার পেছনে এই মস্ত একটা বিল্ডিং। কিন্তু বিপত্তি ঘটে যখন সবাই মিলে মজার ছলে ওই বিল্ডিংয়ের ভেতরে ঢোকে। ওখানে আরও ভালো থাকার জায়গা আছে, তবু ঘাটের মরা বুড়ো কেন ওখানে ব্যবস্থা করলো না কে জানে। কিন্তু তখনই তাদের কানে ঢোকে একটা গোঙানির শব্দ, আর সেখানেই ভুলটা করে বসে তারা। তারা ভাবে যে কেউ হয়তো ফেঁসে গেছে ওখানে কোনো কারণে। তাদের বোধবুদ্ধি লোপ পেতে শুরু করে। তারা ভেঙে ফেলে একটা ঘরের তালা, কিন্তু তারপরেই তাদের সাথে এমন কিছু ঘটে যেটা ভাষায় প্রকাশ করা অসম্ভব। তাদের সামনে ভেসে ওঠে এক মূর্তি, মেয়ের মূর্তি। আহ্বান জানায় তাদের একটা শিকল খুলে দেওয়ার জন্যে। কিন্তু সেই মুহূর্তে সেই বুড়ো তাদেরকে ওখান থেকে উদ্ধার করে, যদিও কোনো ছায়া মূর্তি তিনি দেখেননি। কিন্তু বাড়ি ফেরার 1.5 বছর পর থেকে
শুরু হয় মৃত্যুর এই খেলা। যদিও অজয় চায় প্রাণপণে বাঁচতে, কিন্তু সে বুঝতে পারে না এক ভয়াল অভিশাপ রূপে ফিরে এসেছে শান্তনু। শান্তনু মারা গেছে অনেক দিন হলো, সেই বিদেশে। তার বদলে এসেছে যে সে আসলে শুধু তৃপ্তি সহকারে উপভোগ করতে চেয়েছিল অজয়ের কষ্টটা, যেমনটা সে করেছে বাকিদের থেকে। একটা বীভৎস রূপ বেরিয়ে পড়ছে শান্তনুর দেহের ভেতর থেকে। তার হাত ছুরির মতো বিঁধে যাচ্ছে অজয়ের গলায়। সমাপ্তি হলো একটা গল্পের। এরপর কেটে যায় 10 বছর। তিতাসের ভাই বকুল সদ্য চাকরি পেয়েছে। ছোট্ট স্টেশনটায় নেমে মনটা খারাপ হয়ে যায় বকুলের। ছোট থেকে তার স্বপ্ন ছিল বড় কোনো শহরে চাকরি করবে, কিন্তু বড় হয়ে বেশ টের পেয়েছিল মধ্যবিত্ত বাড়ির ছেলেদের জন্যে যেখানে চাকরি পাওয়াটা হাতে চাঁদ পাওয়ার মতো, সেখানে বাছবিচার করার প্রশ্নটাই অপ্রাসঙ্গিক। তাই 27 বছর এক প্রকার বেকার থাকার পর যখন এই গ্রামীণ ব্যাংকের প্রভিশনাল অফিসারের চাকরিটা পেল, তখন আর না বলার অবকাশ ছিল না। বাবা স্ট্রোকের ফলে বিছানা নিয়েছেন বছর 2 হলো। বাড়ির এই পরিস্থিতি না হলে ডান পিঠে অ্যাডভেঞ্চার প্রিয় বকুল সম্ভবত এই গণ্ডগ্রামে চাকরি জয়েন করতো না। স্টেশনে যখন বকুল নামলো তখন বিকাল। শীতকালে সন্ধ্যা খুব তাড়াতাড়ি নামে, তাই দ্রুত কোয়ার্টার দেখে নেওয়া দরকার। অচেনা জায়গায় পড়ে না আবার কোনো বিপদে পড়তে হয়। স্টেশন থেকে নেমেই রাস্তা, কিন্তু একটাও রিক্সা চোখে পড়ল না বকুলের। সম্ভবত কলকাতা থেকে বেশি লোক এখানে নামে না, তাই রিক্সাওয়ালাদের এত অকাল। 2-1 পায়ে হেঁটে গিয়ে একটা চায়ের দোকান চোখে পড়ল। খুব ছোট্ট একটা দোকান। বকুলের প্রায় সমবয়স্ক একটা ছেলে দোকানে বসে বসে রেডিও শুনছে। দাদা, এখানে রিক্সা পাওয়া যায় না? হ্যাঁ, এই রাস্তা ধরে গিয়ে বাঁ হাতে চলে যান, ওখানে রিক্সা পাবেন। ওইটুকু রাস্তা হাঁটতে হবে। ভোরের ট্রেন আর সন্ধ্যা ট্রেনের সময় এখান থেকেই পাওয়া যায়। ধন্যবাদ দাদা। বলে বকুল সামনের রাস্তা ধরে এগিয়ে গেল। বেশি রাস্তা না, অল্প দূরে গিয়েই রাস্তাটা একটা বাঁক নিয়ে বাম হাতে ঢুকে গেছে। বাঁক ঘুরতেই দুটো রিক্সা চোখে পড়ল বকুলের। তার মধ্যে একটার সাথে দাম দর করে রিক্সায় উঠে পড়ল বকুল। যদিও রিক্সা তাকে নামিয়ে দেবে গ্রামের মুখের কাছে, সে ভেতরে ঢুকবে না, নইলে পরে ট্রেনে যা একটু আধটু প্যাসেঞ্জার সে পেত সেটা পাবে না। এতক্ষণে পশ্চিমে সূর্য সম্পূর্ণ অস্ত গিয়েছে, শীত জাঁকিয়ে পড়েছে। এই সন্ধেবেলা গ্রাম যে নিস্তব্ধ থাকবে সেটা বকুল আশা করেছিল, কিন্তু তাই বলে এতটা শুনশান? এখানে সন্ধ্যার সময় রাস্তাঘাট এরকমই শুনশান থাকে? একটাও দোকানপাট খোলা নেই? কিছুক্ষণের নিস্তব্ধতা। রাস্তার দুপাশে জঙ্গলে তারস্বরে ডাকছে ঝিঝি। এবার মুখ খুললেন রিক্সা চালক। বাবু, আসলে শীতকালে একটু তাড়াতাড়ি রাস্তাঘাট শুনশান হয়ে যায়। ওই চায়ের কয়েকটা দোকান আর ট্রেনে ফিরতে কিছু লোক ছাড়া বাড়ির বাইরে রাস্তায় খুব একটা কাউকে পাবেন না। বকুল চুপ করে থাকে। শহুরে বকুলের কাছে এই রকম একটা গ্রাম এক কথায় অসহনীয়। মিনিট 5 পরে পাকা রাস্তা ছেড়ে রিক্সা ঢুকলো কাঁচা রাস্তায়। 3-4টে বাঁক ঘুরে থেমে গেল রিক্সাটা। রাস্তার ধারে নাইট ল্যাম্পে হলদেটে আলো জ্বলছে। বাবু, এখান থেকে সোজা হেঁটে গেলে একটা মাঠ পড়বে, আর সেটা পেরোলেই কানাই পুকুর। ওটার অল্প রাস্তা, আর মূল রাস্তা ধরে গেলে দ্বিগুণ হাঁটা লাগবে। আগে থেকে সে বলেছিল যে সে গ্রামের ভিতরে ঢুকবে না, অর্থাৎ আর কথা বাড়িয়ে লাভ নেই। বকুল নেমে ভাড়া মিটিয়ে ধন্যবাদ বলে তাকে ছেড়ে দিল। রিক্সা চালক চলে যেতেই বকুলের মনে হলো যে এই সন্ধ্যের সময় এখানে আসার সিদ্ধান্তটা তার জীবনের নেওয়া সব থেকে বাজে সিদ্ধান্ত। যদিও সে ইচ্ছা করে দেরি করেনি। বাবার শরীর সকালবেলা হঠাৎ খারাপ হয়েছিল, তাকে ওইভাবে ফেলে আসা যায় না। ডাক্তার ডেকে পরিস্থিতি কিছুটা সামাল দিয়ে তবে সে এখানে এসেছে। ব্যাগ থেকে একটা ছোট অথচ জোরালো টর্চ বের করে হাঁটতে শুরু করলো। একটা জনমানব যেন এই প্রদেশের বাসিন্দা না। সে ঠিক করে কোয়াটা চেনে না, শুধু যে ডিটেলস তার কাছে এসেছে সেটা থেকে এবং রিক্সাওয়ালার কাছ থেকে জিজ্ঞাসা করে সে বুঝতে পেরেছে কানাই পুকুরের পাশের একমাত্র বড় বিল্ডিংটা তার জন্য বরাদ্দ করা হয়েছে। শুনশান রাস্তা ধরে কিছুটা হাঁটল সে। কাউকে জিজ্ঞাসা করবে সেরম কাউকে দেখতে পেল না।
সে যদিও এতে দমে যাওয়ার পাত্র না, ছোট থেকে বিপদে মস্তিষ্ক অস্বাভাবিকভাবে ঠান্ডা হয়ে যায়। আর তাছাড়া দুর্গম অঞ্চলে নিয়মিত ট্রেক করা বকুল এইটুকু রাস্তা হাঁটতে ভয় পায় না। একটা সিগারেট ধরিয়ে শরীরটা একটু ঝাঁকিয়ে নেয় সে। কিছুক্ষণ সোজা রাস্তা ধরে হাঁটার পর দুটি রাস্তা দুদিকে ভাগ হয়ে গেছে। এই দিকটায় ল্যাম্পপোস্টের আলো নেই। একটা রাস্তা চলে গেছে ডান দিকে, দেখেই বোঝা যায় যে এটাই মূল রাস্তা। আর বাঁ দিকে আরেকটা রাস্তা নেমে গেছে একটু নিচের দিকে, আর সেখান থেকেই শুরু হয়েছে একটা লম্বা মাঠ। খেলার মাঠ নয়, চাষের মাঠ। আর তার মাঝ বরাবর চলে গিয়েছে একটা আল। আর ওই সরু রাস্তার দুধার বরাবর সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে পেঁপে গাছ। আদেও ঠিক রাস্তা বলেছে তো? মনের প্রশ্নটা উঁকি দিচ্ছে, কিন্তু বিশ্বাস করা ছাড়া উপায় কি? জয় মা তারা বলে ছোট ঢাল দিয়ে নিচে নেমে আলের রাস্তা ধরে সে। কুয়াশা বাড়তে শুরু করেছে ধীরে ধীরে। গ্রামটা যেন অস্বাভাবিক। এখানে ঢোকার পর থেকে একটা ঝিঁঝির ডাক পর্যন্ত সে শোনেনি, অথচ তা স্পষ্ট মনে আছে যে যতক্ষণ সে গ্রামের বাইরের রাস্তায় ছিল ততক্ষণ সে ঝিঁঝির ডাক বেশ স্পষ্ট শুনেছিল। কিন্তু এখন আপাতত হেঁটে যাওয়া ছাড়া উপায় নেই। দুপাশে গাছগুলোর মধ্যিখান থেকে হাঁটতে হাঁটতে বকুলের মনে হলো সে কোনো অন্ধকার জগতের টানেলে ঢুকে পড়েছে, যেখান থেকে বেরোনো অসম্ভব। হঠাৎ এক পায়ের আওয়াজ শোনা গেল পেছন দিক থেকে। মুহূর্তের জন্য তার পা থমকে গেল। কেউ কি আছে তার পেছনে? গায়ের রোম খাড়া হয়ে গেল তার। মুহূর্তের মধ্যে পেছন ফিরে তাকালো সে। না, কোথাও কেউ নেই। টর্চের আলোতে ভালো করে দেখে নিল সে। আবার হাঁটতে শুরু করলো সে। একটা খটকা লাগলো বকুলের। মাঠ বড় ছিল, কিন্তু তাই বলে এতটা? কম করে শেষ 10 মিনিট ধরে হাঁটছে সে। অন্তত তার রেডিয়ামের হাত ঘড়িটা সেটাই জানান দিচ্ছে। আরও জোরে পা চালায় সে। কুয়াশা এখন আরও ঘন। আবার কি মনে হতে পেছন ঘুরতেই চমকে ওঠে একটা অবয়ব, ঠিক তার একদম পিছনে, বড়জোর হাতখানিক দূরে। যদিও কুয়াশায় তাকে সম্পূর্ণরূপে দেখতে পাচ্ছে না বকুল। হাতের টর্চ তৎক্ষণাৎ তার মুখের উদ্দেশ্যে তাক করল সে। কিন্তু এ কি, আলোটা কিন্তু জ্বলছে না। কে? স্বতঃস্ফূর্তভাবে চিৎকার করে উঠল বকুল। ফিরে যাও, ফিরে যাও, বিপদ, তোমার বিশাল বিপদ, ফিরে যাও। এতক্ষণে বকুল বুঝতে পারছে যে এটা কোনো মহিলার অবয়ব, কিন্তু গলা শুনে কিন্তু মহিলা মনে হলো না বকুলের। গ্রামে সে নতুন দেখে নিশ্চয়ই কেউ তার সাথে মজা করছে। দেখুন, এই সমস্ত স্ত্রীকে আমি ভয় পাই না, আর এই ভর সন্ধেবেলা এরকম আচরণ যথেষ্ট কুরুচিকর। সে বলল বটে, কিন্তু সামনের দিক থেকে কোনো রকম উত্তর এলো না। বকুলের ষষ্ঠ ইন্দ্রিয় যেন তাকে বলছে এখানে তার বিপদ, কিন্তু সেই সংকেত অগ্রাহ্য করছে নিজের ইচ্ছা শক্তির জোরে। ভয় মেরুদণ্ডহীন মানুষেরা পায়। আরও দ্রুত পা চালায় সে। ওই তো একটা আলো দেখা যাচ্ছে। অবশেষে সেই ক্ষেতের মাঠ পার করে ডান দিক বেঁকে যাওয়া তুলনামূলক ভালো রাস্তায় গিয়ে উঠল বকুল। পিছন ফিরে মাঠটাকে একবার দেখল। এই অন্ধকারে তার পিছু নিয়েছিল কে? নিশ্চয়ই পাগল টাগল হবে। কিছুটা এগোতেই 20 হাত দূরে একটা মাচায় 4 জন বসে তাস খেলছে। উফ, তাও এতক্ষণ পরে কয়েকটা মানুষ দেখতে পেয়ে বেশ আশ্বস্ত লাগছে। তাকে এগিয়ে আসতে দেখে তাদের মধ্যে থেকে একজন মাচা থেকে নেমে পড়ল। দাদা, কানাই পুকুরটা কোন দিকে? জিজ্ঞাসা করল বকুল। কানাই পুকুর? এত রাতে ওইদিকে কি করতে যাবেন? তাছাড়া আপনি তো ওই গ্রামের বলে মনেও হয় না। উত্তর দিল সেই ছোকরা। বয়সে বকুলের সমান হবে। আসলে আমি চাকরি সূত্রে এসেছি, এই গ্রামের নই। আপনাদের ব্যাংকের নতুন ব্রাঞ্চ হেড, ওখানে যে বিল্ডিং আছে সেটাই আমার কোয়ার্টার। কথাটা শুনে একে অপরের দিকে একবার চেয়ে নিল তারা। ওদের মধ্যে থেকে যে একটু গম্ভীরভাবে এতক্ষণ বসেছিল সে এবার মুখ খুলল। স্যার, আপনি এখানে নতুন, আর সেই জন্যই আপনি কিচ্ছু জানেন না। আমাদের এখানকার কেউ রাতে সচরাচর ওই দিকে যায় না। তাই বলছে কি স্যার, আপনার ওখানে থাকা খুব একটা নিরাপদ নয়। অবশ্য সমস্যা নেই, এই গ্রামের অতিথি আপনি, আপনার কোনো রকম সমস্যা হবে না। আমার বাবা বিনোদ বিহারী দাস এই গ্রামের প্রধান। আমাদের বাড়িতেই না হয় থাকবেন, সেটাই ঠিক হবে।
বাকিরাও তাতে সহমত পোষণ করলেন বটে, কিন্তু বকুলের পছন্দ হলো না। ভূতের ভয় তার নেই, আর তাছাড়াও এরা সবাই মিলে ইচ্ছে করে মজা করতেও পারে। অশেষ ধন্যবাদ, কিন্তু তার দরকার হবে না। আমার কোনো সমস্যা হবে না, নিশ্চিন্তে থাকুন। দাঁড়ান স্যার, আমরা আপনাকে এগিয়ে দিয়ে আসছি। তবে একটা কথা মাথায় রাখবেন, আপনার জন্য আমার বাড়ির দরজা সব সময় খোলা। কোনো সমস্যা হলেই আমাদেরকে বলবেন। ও, আমার নাম রজত, আর ওদের নাম ভ্যাবলা, সুকান্ত, আর ও হলো রবিন। বকুলের বেশ ভালো লাগলো রজতকে। আজকালকার দিনে এরকম সাহায্য করার লোক পাওয়া খুবই দুষ্কর। বেশ, আসুন। তবে একটা কথা জিজ্ঞেস করতে পারি? এই কোয়ার্টারের দিকে আপনারা যান না কেন? মানে কেসটা ঠিক কি? বকুল দেখল রজত কিছু একটা বলতে যাচ্ছিল, কিন্তু সুকান্ত তার হাতে আলতো চাপ দিল। বকুল বুঝতে পারল যে সে কিছু একটা বলতে বাধা দিল, যদিও বকুলের তাতে খুব একটা মাথা ব্যথা নেই। দুটো পা ঘুরেই কানায় পুকুর পড়ে, আর তার ডান হাতেই সামান্য দূরে দাঁড়িয়ে বিল্ডিংটা টিমটিম করে আলো জ্বলছে নিচের একটা ঘরে। কথা ছিল একটা চাকর থাকবে, সেই তাহলে আলোটা জ্বালিয়ে রেখেছে। বিল্ডিংটার মুখ পর্যন্ত এসে সে ঘুরে দাঁড়িয়ে রজত এবং তার বন্ধুদের ধন্যবাদ জানিয়ে ভিতরে ঢুকে গেল। ততক্ষণে ভেতর থেকে একটা শীর্ণ বৃদ্ধ বেরিয়ে এসেছে। স্যার, কোনো সমস্যা হলে আমাদেরকে জানাবেন। আমার আমার নম্বরটা নিয়ে নিন। এই বলে রজত তার নম্বর বকুলকে দিয়ে ফেরার পথ ধরল। তারা ভালোই বুঝেছিল বকুল ভয় পাওয়ার মানুষ না। শীর্ণ বৃদ্ধ নিজে এগিয়ে এসে পরিচয় পর্ব সারলেন। আসুন আসুন বাবু, আসুন। আপনি বকুল রায়, তাই না? আপনার জন্যই অপেক্ষা করছিলাম বাবু। ও হো, দেখেছেন, তাড়াহুড়োর মধ্যে আমার পরিচয়টাই দেওয়া হয়নি। আমি বিধু সর্দার, ওই প্রাসের গ্রামে থাকি। এই বিল্ডিংয়ের কেয়ারটেকার বলতে পারেন। আসুন আসুন, ভিতরে আসুন। বাড়িটা অনেক দিনের পুরনো, সেটাই সন্দেহ নেই, কিন্তু এটা আর 5টা বাড়ি থেকে অনেকটাই আলাদা। ঠিক যেন পুরনো কোনো ক্যাসেল। বিল্ডিংটার ওপরে একটা সূচালো চূড়ার মতো অংশ। এরকম বাড়ি বকুল খোদ কলকাতাতেও দেখেনি। সেখানে এই মুকুন্দপুরের মতো গণ্ডগ্রামে এরকম একটা বাড়ি থাকাটা বেশ অপ্রত্যাশিত। সামনে চওড়া বারান্দাটা পেরোলেই 3টে বড় বড় ঘর, দুটিতেই তালা দেওয়া, একটি মাত্র ঘর খোলা, পরিপাটি করে বিছানা গোছানো। বাবু, পাশেই কল, হাত মুখ ধুয়ে নিন। আচ্ছা বিধুদা, পাশে দুটো ঘর তালা মারা কেন? তুমি কোথায় থাকবে? বিধু বুড়ো একটু আমতা আমতা করে বললেন, স্যার স্যার, আমি এখানে থাকি না। আমার সাইকেল আছে, আমি বাড়ি যাব। অসুবিধা নেই, আমি আপনাকে খাইয়ে তারপরেই যাব। বেশ অবাক হলো বকুল। কেন? এখানকার একটা দরজা খুলে নিয়ে এখানেই তো থাকতে পারো। তুমি এমন করছো যেন এটা হানা বাড়ি। মুহূর্তের মধ্যে বিধু বুড়োর মুখ ফ্যাকাশে হয়ে গেল। না, সেটা না। তবে বাবু, আপনি আপনি দয়া করে আমাকে আটকাবেন না বাবু। আমি এই অনুরোধ রাখতে পারবো না। যদিও আমার কাছে শেষের ঘরের চাবিটা আছে, মাঝখানের ঘর কখনো খোলা হয় না বাবু। এই চাবিও আমার কাছে নেই। আগে এমনিতেই কেউ ওই বাড়িতে থাকতো না বাবু, তারপরেই সরকার এটাকে ব্যবহারের জন্য নিয়ে নেয়। তারপর থেকেই আমি আছি এখানে। আচ্ছা আচ্ছা, দাঁড়ান দাঁড়ান, আপনার খাবারটা আমি নিয়ে আসি। পুরো বিষয়টাই কেমন যেন অদ্ভুত লাগলো। একটা বাড়ি নিয়ে এত লুকোচুরির কারণ কি? যাই হোক, বেশ একটা অ্যাডভেঞ্চারের গন্ধ পাচ্ছে বকুল। এইসব বাড়ি একা থাকার মজা আলাদা। কিছুক্ষণের মধ্যে বৃদ্ধ থালায় সাজিয়ে রুটি, ডাল আর ডিমের কারি নিয়ে আসলো। বকুল খেতে বসবে, ঠিক সেই সময় লোডশেডিং। অগত্যা মোমবাতি ধরিয়েই শেষ পর্যন্ত খাওয়া শেষ করলো বকুল। খেয়ে উঠে একটা তৃপ্তির ঢেঁকুর তুলল বকুল। স্যার, আমি এবার আসি। এই বলে বাড়ির চাবি বকুলের কাছে দিয়ে সাইকেল নিয়ে বেরিয়ে পড়ল বৃদ্ধ। ইলেকট্রিসিটি তখনও আসেনি। বাইরে নির্ভেজাল অন্ধকার। বকুল সদ্য মেরামত করা বারান্দার গেটে ভালো করে তালা লাগিয়ে ভিতরে চলে এলো। ঘরটা বেশ বড়, তাতে একটা ডাবল বেডের খাট, দক্ষিণ দিকে একটা পুরনো দিনের জানলা, তবে পাল্লাটা হাল ফিলালে লাগানো। তাছাড়া ঘরে একটা স্টাডি টেবিল আর 2খানা চেয়ার।
মাকে একটা ফোন করা দরকার। ফোনটা বের করতেই মেজাজ গরম হয়ে গেল। চার্জ নেই। ফোনটা বের করে চার্জে বসিয়ে শুতে চলে গেল। ক্লান্ত শরীরে ঘুম খুব তাড়াতাড়ি নামলো। ঘুম তাড়াতাড়ি এলো বটে, কিন্তু খুব একটা গাঢ় হলো না। অন্ধকারের মধ্যে খুটখাট একটা আওয়াজ হয়ে চলেছে অবিরত, সম্ভবত ইঁদুর। এই সমস্ত গ্রামগঞ্জে এটা খুবই স্বাভাবিক বিষয়। রাত্রে একবার ঘুম ভেঙে গেছিল তার। ওঠার জন্য যেই টর্চ জ্বালিয়েছে, ঠিক সেই মনে হলো কিছু একটা সামনে থেকে চলে গেল। একটু হতভম্ব হয়ে গেল বকুল। আরেকবার টর্চ মারতেই হলো বিপত্তি। টর্চ আর জ্বলছে না। ইন্ডিকেটর জানান দিচ্ছে যে ইলেকট্রিসিটি এসেছে। উঠে গিয়ে আলো জ্বালালো সে। না, সব কিছু স্বাভাবিক, শুধু অস্বাভাবিক তার এই পায়ের তলার জ্বালাটা। পায়ের তলা জ্বলছে এক নাগারে। পায়ের তলা ভালো করে পরীক্ষা করে বকুল। লাল রঙের গোল গোল দাগ হয়েছে, ঠিক যেন কোনো চর্মরোগ। তবে কি ডাস্ট অ্যালার্জি? কিন্তু তার তো কোনো রকম অ্যালার্জি নেই। বাথরুম থেকে একবার ঘুরে এসে হাত মুখে জল দিয়ে পায়ে বাড়ি থেকে আনা ফার্স্ট এড বক্স থেকে পোড়ার মলম লাগিয়ে দিল খানিকটা। এর থেকে ভালো কিছু তার কাছে আর নেই। আলো নিভিয়ে আবার শুয়ে পড়ল সে। এবার নিশ্ছিদ্র ঘুম। ঘুম ভাঙল যখন, তখন বিধু চলে এসেছে। চা জলখাবার সেরে সে বেরিয়ে পড়ল সামনের বাজার থেকে একটু ঘুরে আসতে। ঘরে বেশিক্ষণ মন টেকে না তার। যদিও বাজারঘাট বিধুই করবে। এখানকার বাজারটা খুব একটা বড় না, কিন্তু মোটামুটি নিত্য প্রয়োজনীয় সব কিছুই এখানে পাওয়া যায়। দোকান থেকে একটা টর্চ কেনা দরকার। অল্প খুঁজতেই পেয়ে গেল একটা দোকান। সেখান থেকে একটা টর্চ কিনে নিল বকুল। ফিরতি পথে একটা ছোট্ট চায়ের দোকান থেকে একটা গোলফ্লেক কিনে একটা সিগারেট ধরিয়ে চলে আসবেই, ঠিক সেই সময় পিছন দিক থেকে একটা গলা ভেসে এলো। শ্রীমান কি এখানে নতুন? গলাটা শুনে পিছন ফিরে তাকালো বকুল। একটা লম্বা পেটানো শরীর, মুখে দৃঢ় ব্যক্তিত্বের ছাপ নিয়ে বসে আছেন একটা বৃদ্ধ। বয়স 65 কাছাকাছি। তার পাশে বসে আরও 3 জন। হ্যাঁ, এখানকার ব্যাংকে পোস্টিং পেয়েছি, তাই আসা। বৃদ্ধটা একটু মুচকি হাসল। ঠিকই ধরেছি তাহলে। হ্যাঁ, কাল রজতের কাছে তোমার কথা শুনলাম। আমি বিনোদ বিহারী দাস। তবে কি জানেন, আপনি আমার বাড়িতেই থাকলে ভালো করতেন। ওই বাড়ির যা... এই বলে থামলেন বিনোদ বিহারী বাবু। এবার বকুলের খানিকটা রাগ হলো। একটা বাড়ি, তাই নিয়ে এত লুকোচুরি কি আছে? সরাসরি জিজ্ঞেস করেই বসলো বকুল। কি ব্যাপার বলুন তো? রজও তো তাই বলছিল। বাড়িটার সমস্যাটা কি? কাল রাতে তো দিব্যি ঘুমোলাম, কোনো সমস্যা তো হলো না। ভালো ভালো, কিন্তু আপনাকে নিয়ে আমাদের চিন্তা হওয়া স্বাভাবিক। বিগত 2 মাসে গ্রাম থেকে 8 জন নিখোঁজ। তাদের সবারই শেষবার দেখা গিয়েছিল ওই কানাই পুকুরের আশেপাশে। তাই এখন পালা করে প্রত্যেক দিন রাত্রে ছেলেরা গ্রামে পাহারা দেয়। বকুল বুঝলো আগের দিন রাত্রে তাহলে রজত আর তার দল গ্রাম পাহারা দিচ্ছিল। আচ্ছা, কুসংস্কারাচ্ছন্ন গ্রামে এসে পড়া গেল। এটা তো কাকতালীয় হতে পারে, তাই না? মানে তাহলে পুলিশ নিশ্চয়ই কিছু খুঁজে পেত। বিনোদ বিহারী বাবু এবার একটু চুপ করে গেলেন। সেটা ঠিক, পুলিশ কিছু পায়নি বটে। আচ্ছা বিনোদবাবু, আগে কেউ ব্যবহার করতো না বাড়িটা? বাড়িটার বয়স কম করে 200 বছর। কত ঘাত প্রতিঘাত পেরিয়েছে বাড়িটা। যাকে এবার উঠি, বেলা হয়ে গেল। তুমি একটু সাবধানে থেকো বাবা। বৃদ্ধর কথাগুলো কেমন যেন সতর্কবাণী মনে হলো বকুলে। কোয়ার্টারে ফিরে এলো বকুল। স্নান সেরে খেয়ে নিল। অসাধারণ রান্নার হাত বিধুর। স্যার, কাল ঘুম হয়েছিল তো? কোনো সমস্যা হয়নি? মানে ভয় টয় পাননি তো? খেতে খেতে বকুল উত্তর দিল, তোমরা মিলে আমাকে ভয় পাইয়েই ছাড়বে নাকি? শোনো, বকুলকে এখনো চিনে উঠতে পারোনি। এত সহজে আমাকে ভূত বাবাজি জব্দ করতে পারবে না। কথাগুলো সে মজার ছলেই বলেছে, কিন্তু বিধুর মুখ দেখে মনে হলো সে যেন সহস্র বছরের অভিশাপকে গোপন করার চেষ্টা করছে। সেদিন রাত্রে আর লোডশেডিংয়ের কবলে পড়তে হয়নি তাকে। রাতে মশারি টাঙিয়ে তাড়াতাড়ি শুয়ে পড়ল বকুল। আজ শীত জাঁকিয়ে বসেছে, তাই বিধুকে তাড়াতাড়ি ছেড়ে দিয়েছে সে। ঘুম ভাঙল একটা আওয়াজে, খুব হালকা ধকধক আওয়াজ। না, এটা ইঁদুরের দাপাদাপির আওয়াজ না,
আরও বেশি নির্দিষ্ট এই আওয়াজ। এক মিল আছে একটা আওয়াজ থেকে পরের আওয়াজের মধ্যে। হয়ে চলেছে, তার সঙ্গে কি কোনো কথা ভেসে আসছে? হ্যাঁ, খুব ক্ষীণ কণ্ঠস্বর, মেয়েলি গলা না পুরোপুরি, ঠিক যেন পুরুষ আর মহিলার গলার মিশ্রণ। সাহসী বকুলের গা মুহূর্তের জন্য কাঁটা দিয়ে উঠল। ইন্ডিকেটর জানান দিচ্ছে এখন ইলেকট্রিসিটি নেই। টর্চ জ্বালিয়ে খাটে উঠে বসল সে। ঘরের চারিদিক একবার টর্চ বুলিয়ে দেখে নিল সে। আওয়াজটা ঘরের ভিতর থেকে আসছে না, কেউ যেন ধাক্কা দিচ্ছে। ভালো করে অনুভব করছে সে। পঞ্চ ইন্দ্রিয় টান টান হয়ে আছে তার। একটা সম্ভাবনা তার মাথায় বাসা বেঁধেছে। আওয়াজটা কি পাশের ঘর থেকে আসছে? ঠিক যেন তার পাশের দেওয়ালের ওপারই সেই শব্দের উৎস। কেউ যেন হামানদিস্তা জাতীয় কিছু দিয়ে আঘাত করছে দেওয়ালে, কিন্তু ওই ঘরের দরজা বহুকাল থেকেই তো বন্ধ। না, নিশ্চিত তার ভুল হচ্ছে। উঠে দাঁড়ায় সে। একটা শব্দ কানে আসছে তার। সে আস্তে আস্তে দেওয়ালের কাছে গিয়ে কান পাতল। সে বুঝতে পারছে হৃৎপিণ্ডের গতি এখন আর তার নিয়ন্ত্রণে নেই। তবে ভয় পেলে চলবে না, তাহলে তার আর এই গ্রামের গণ্ড মূর্খদের মধ্যে কোনো পার্থক্য থাকবে না। নিজেকে শক্ত করে সে, ভালো করে কান পাতে আবার। মুক্তি, মুক্তি, মুক্তি। কেউ যেন মুক্তির জন্য আহ্বান করছে। সারা শরীরে ঘাম জমেছে বিন্দু বিন্দু। দেওয়াল থেকে এক ঝটকায় সরে আসে সে। নিশ্চিত সে কোনো দুঃস্বপ্ন দেখছে। এই ভেবে সে নিজেকে শান্ত করার চেষ্টা করল। খাটের ওপর বসতেই আওয়াজ থেমে গেল। এবার শুরু হলো অন্য একটা ব্যাপার। ছাদের ওপর একদম বকুলের মাথার উপরে একটা সুস্পষ্ট পায়ের শব্দ, ঠিক যেন খুব দ্রুত কেউ চলাফেরা করছে ছাদ বরাবর। দুপুরে একবার ছাদে গিয়েছিল বকুল। ছাদের উপরে মাত্র দুটি ঘর, যদিও সেখানে তালা চাবির বালাই নেই, কোনো আসবাবপত্রও নেই। অনেকদিন ওই অবস্থায় পড়ে থাকার জন্যে নিচের মেঝেতে শ্যাওলা জমে গেছে। কিন্তু এত রাতে উপরে কে? আর উপরে উঠল কি করে? চোর না তো? যেমন হঠাৎ করে ঘটনাগুলো এক নাগারে ঘটছিল, ঠিক তেমনি হঠাৎ করে সব কিছু নিস্তব্ধ হয়ে গেল। শীতকালের রাত এমনিতেই নিস্তব্ধ, কিন্তু এরকম নিস্তব্ধতায় বকুলের মনে হলো তার দম বের হয়ে যাবে। জগ থেকে এক নাগারে ঢকঢক করে কিছুটা জল গলায় ঢালল সে। টেবিলের ওপর আবছা আলোতে উঁকি দিচ্ছে সিগারেটের প্যাকেট। সেটা থেকে একটা নিয়ে জ্বালালো বকুল। এই গ্রামের পাগল লোকগুলো ভয় দেখিয়ে দেখিয়ে আমাকে পাগল বানিয়ে দিচ্ছে। বকুল ভয় পাচ্ছে? ছি! নিজেকে ধিক্কা দিতে ইচ্ছা হলো। সারাদিন এই সমস্ত ভুলভাল চিন্তা করেই এসব হচ্ছে, আর কোনো শব্দ নেই। সেই বিড়বিড়ানি আওয়াজটা বন্ধ হয়ে গেছে। নিজেকে যথাসম্ভব শান্ত করে আবার ঘুমানোর চেষ্টা করলো বকুল। না, আর কোনো সমস্যা হয়নি। ঘুম ভালোই হলো বাকি রাত, যদিও সকালে উঠতে বেশ বেগ পেতে হলো। বিধু এসে চা করে 2-3 বার ডেকে গিয়েছে। ঘুম ভাঙল বটে, কিন্তু শরীরটা ঠিক নেই। সকাল থেকে মাথা ভার। বিধুর চা কোনো কাজেই আসলো না। আজ রবিবার, বকুল ব্রাঞ্চ জয়েন করবে কাল থেকে। সারাদিন আর কোথাও বের হয়নি সে। বিধু সন্ধ্যের মধ্যে এখন রাতের খাবার তৈরি করে চলে যায়। বকুল একটা হটপট কিনে এনেছিল, ফলে খাবার গরম করার ঝামেলা নেই। বিকেলে একটু নদীর ধারে গিয়ে দাঁড়ালো সে। আজ একটু মেঘ করেছে পশ্চিমে। অসময়ে এইরকম একটু আধটু বৃষ্টিও বিরক্তিকর। পশ্চিম আকাশে তাকাতে তাকাতে তার মন হারিয়ে যায় ওই আকাশের দূর সীমানায়। স্যার, আপনি এখানে? সব ঠিক যাচ্ছে তো? কোনো সমস্যা নেই তো? একটা পরিচিত কণ্ঠস্বরে তার সম্বিত ফেরে। পিছন ফিরে তাকাতেই চোখে পড়ে একটু পরিচিত মুখ। রজত। রজত হাসি মুখে এগিয়ে আসছে তার দিকে। এই চলছে। তুমি একা কেন? তোমার সঙ্গী সাথীরা কোথায়? আপাতত আমি একাই বেরিয়েছি। চলুন না, আমাদের বাড়ি থেকে একটু ঘুরে আসবেন। কাছেই, ওই মোড়টা পেরোলেই আমাদের বাড়ি। বাবাও বাড়ি আছেন, আপনাকে দেখে অনেক খুশি হবে। বকুল প্রথমটাই হেসে এড়িয়ে যেতে চাইলেও রজতের অনুরোধের কাছে তাকে শেষ পর্যন্ত আত্মসমর্পণ করতেই হলো। রজতের বাড়ি বেশি দূরে নয়, একটা 2 তলা সুন্দর গোছানো বাড়ি। অতিথি আপ্যায়নে কোনো কমতি রাখলেন না বিনোদবিহারী বাবু। বিনোদবিহারী বাবু, রজত এবং বকুল গিয়ে বসল বিনোদবিহারী বাবুর দোতলার প্রিয় বৈঠকখানায়। 2-1 ফোঁটা বৃষ্টি পড়ছে, ফলে শীতের আঁচড় খানিকটা বৃদ্ধি পেয়েছে। বাড়ির একজন পরিচারিকা এসে কাঁচের বেলজিয়াম টেবিলটার উপর 3 কাপ কফি আর পকোড়া রেখে গেছে।
এই অপরিচিত গ্রামে এই দুজন মানুষের সান্নিধ্য বকুলের বেশ ভালোই লাগছে। এই কথা সেই কথায় বেশ খানিকটা সময় কেটে গেল। ঠিক তারপরেই বিনোদ বিহারী প্রশ্নটা করে, যার প্রভাব যে বকুলের জীবনে এতটা সুদূর প্রসারী হবে সেটা কেউ হয়তো তখন আন্দাজ করতে পারেনি। বিনোদ বিহারী বাবু একটু মুচকি হেসে বললেন, বকুল, ওই কটেজে থাকতে কোনো সমস্যা হচ্ছে না তো? রাতে ঘুম ঠিকঠাক হচ্ছে তো? প্রশ্নটা শুনে বকুলের এবারে একটু বিরক্তি লাগে। এত রহস্যের আদৌ মানে কি? বারবার এক কথার উত্তর দিতে কার ভালো লাগে? বকুল নিজের বিরক্তিটা যথাসম্ভব গোপন করে নম্রভাবে উত্তর দিল, না, সমস্যা তেমন কিছুই নেই, কিন্তু আমার একটা প্রশ্ন আছে। আমার আপনাকে দেখে কেমন যেন মনে হচ্ছে যে আপনি আমার থেকে কিছু একটা গোপন করছেন। যদি কিছু বলতে চান তাহলে নির্দ্বিধায় আমাকে বলতে পারেন। খেয়াল করলো বিনোদ বিহারী দাস মুহূর্তের মধ্যে থমথমে হয়ে গেলেন। তার সদাহাস্য চেহারা এখন কিছুটা চিন্তার কালিমার নিচে নিমজ্জিত। তিনি একটু ভেবে নিয়ে বলতে শুরু করলেন, দেখো, তোমাকে এই কথাগুলো বলবো না ভেবেছিলাম। তুমি শহুরে মানুষ, আমাদের এরকম আজগুবি কথা শুনলে গিয়েও ভূত মনে করবে, আর সেটা আমি জানি। আর তাছাড়া তুমি যেখানে ওখানে থাকবেই, আর সেখানে খামোকা ভয় দেখানোটা বিবেচক মানুষের মতো কাজ নয়। তবু বকুল, তুমি আমার সন্তান তুল্য। তোমাকে খুলে না বললে পরে যদি তোমার কোনো বিপদ হয় তাহলে নিজেকে মাফ করতে পারবো না। ওই বাড়ি ভালো না, ওই বাড়ি প্রতিহিংসার আগুনে জ্বলছে। তার মানে? কথার মাঝখানে প্রশ্নটা করে বসল বকুল। বিনোদ বিহারী বাবু আবার বলতে শুরু করলেন, সেটাই তো গল্প ভায়া। এই বাড়িটার বয়স 200 বছরের বেশি, সেটা তুমি দেখেই বুঝছো। তো এই বাড়ি আমি যতদূর জানি তৈরি করেছিলেন জন হেক্টর নামের একজন সাহেব 1907 কিংবা 8 নাগাদ। তিনি তার ভারতে কাজ শেষ করে আর লন্ডন ফিরে যাননি, এই নিরিবিলি জায়গায় বাড়ি করেন। কিন্তু এটা নির্মাণ ভঙ্গি দেখলে তুমি বুঝবে এটা আদৌ ব্রিটিশ ক্যাসেলগুলোর মতো না, খানিকটা ভিন্ন ধরনের। তার কারণ এটা তার স্ত্রীর মন মতো করে বানানো হয়। তার স্ত্রী ছিলেন মিসেস টুডোর এবং তিনি ছিলেন একজন আর্জেন্টাইন মহিলা। তার ফলে এই বাড়িটা সাবেক আর্জেন্টাইন ক্যাসেলগুলোর মতো দেখতে। সব ঠিক চলছিল, হেক্টর শান্তিপূর্ণভাবেই তার অবসর জীবন কাটাচ্ছিলেন, কিন্তু হঠাৎ এই নিস্তরঙ্গ জীবনে আঘাত আসে। তাদের একমাত্র কন্যা মিস জিমসেন এক ধরনের চর্মরোগে আক্রান্ত হন, ওই বা কুষ্ঠ জাতীয় কিছু। আর সেই যুগে চর্মরোগে আক্রান্ত ব্যক্তিদের এক ঘরে করে দেওয়া হতো। এক্ষেত্রেও তাই হলো। মিসেস টুডোর নাকি একটি ঘরে তার মেয়েকে আটকে রাখতেন, যদিও হেক্টর সাহেব তার আচরণ মেনে নিতে চাননি, কিন্তু টুডোর কিছুতেই তার কন্যাকে মুক্ত হতে দেননি। একদিন রহস্যজনকভাবে হেক্টর সাহেবের মৃত্যু হয়, সম্ভবত ছাদ থেকে পড়ে গিয়ে। কিন্তু তারপর থেকে মিসেস টুডোর মানসিক রোগে ভুগতে শুরু করেন। শেষে একদিন তিনি নিজেকে ফাঁসি দেন ওপরের একটি ঘরে। অনেকে মনে করেন তার অবৈধ সম্পর্ক ছিল মিস্টার সিমসন সাহেবের সাথে। তিনি পেশায় চিকিৎসক ছিলেন, আবার হেক্টর সাহেবের চেক আপ করতে আসতেন এই বাড়িতে। আর সেই অবৈধ সম্পর্ক জেনে যাওয়াতে তিনি নাকি ইচ্ছে করে মিসেস জিমসেনকে আর্সেনিক জাতীয় বিষ প্রয়োগ করে ওই চর্মরোগে আক্রান্ত করেন। আর এই ঘটনার পর থেকেই ওই বাড়ি খালি হয়ে যায়। কথিত আছে আবার সেই সময় মিস জিমসেনের মুক্তির জন্য চিৎকার বাইরে পর্যন্ত শোনা যেত, কেউ তাকে সাহায্য করেনি। আর তারপর থেকেই শুরু হয় প্রতিহিংসার খেলা। আগুন যেমনভাবে পতঙ্গ আকৃষ্ট করে, ঠিক সেইভাবে নিষ্পাপ মানুষকে আকর্ষণ করে এই বাড়ি, আর গিলে নেয় একের পর এক প্রাণ। হেক্টর সাহেবের কন্যার নির্মম পরিণতি তাকে পরিণত করেছে জীবন্ত পিশাচে। সে এখন ওই গ্রামের মানুষের শিকার করে, আর ঠিক এই সব কারণে ওই বাড়ি এড়িয়ে চলে এই এলাকার পশু পাখিরা। এতক্ষণ গম্ভীরভাবে শুনছিল, এবার একটু সোজা হয়ে বসলো সে। হ্যাঁ, দুর্দান্ত গল্প বটে। ভালো সংবাদ হলো আমার এসবে খুব একটা ভয় টয় লাগে না। একটা প্রশ্ন ছিল বিনোদবাবু, আগের কথা আমি বাদ দিলাম, কিন্তু সমস্যাটা হলো এখন যে মানুষ নিখোঁজ হচ্ছে পুলিশ ওখানে সার্চ করেনি। আমি আসার পর থেকে তো তাদের টিকি পর্যন্ত দেখিনি। বিনোদ বিহারী বাবু একটু মুচকি হাসলেন।
করেছিল, অনেকবার করেছিল, তবে তাদের কাছে রহস্যজনক কিছু লাগেনি। আর বর্তমানে এটা গভর্নমেন্ট প্রপার্টি। তবে আবারও বলি, পুরোটাই মিথ আর লোকবিশ্বাস, পাক্কা প্রমাণ কিছু নেই। কিন্তু কি বলতো বকুল, প্রত্যেক বছর শীতের আগে মানুষ গ্রাম থেকে উধাও হয়ে যাবে, সেটা তো আর কাকতালীয় হতে পারে না। অন্তত আমার বুদ্ধি তো সেটাই বলে। পুলিশ কোনো কিনারা করতে পারেনি। আমার যদি মতামত নাও, তাহলে আমি বলবো দয়া করে ওই বাড়িতে থেকো না। বকুল একটু মুচকি হেসে উঠে পড়ল। অনেকক্ষণ হলো, এবার উঠি। আমি গেলে তারপর বিধুদা বাড়ি যাবে। আর আপনি আমার জন্য চিন্তা করবেন না, আমি খুব শক্ত ধাঁচের মানুষ তো, আর দরকার পড়লে নিশ্চিতভাবে আপনাদের সাহায্য নেব। বিনোদ বিহারী বাবু বুঝলেন এ ছেলে দমবার পাত্র না, তাই তিনি আর কিছু বলেননি। যেহেতু রাত হয়ে গিয়েছিল, সেই জন্যে রজত বকুলের অনিচ্ছা সত্ত্বেও কিছুটা এগিয়ে দিয়ে গেল। বিধু তখনও কোয়ার্টার ছাড়েনি। বকুলকে খাইয়ে তবেই সে গেল। গল্প শোনার সময় বকুল কিচ্ছু অনুভব করেনি। বিন্দুমাত্র ভয় তার মনে সঞ্চার করতে পারেনি বিনোদ বিহারী দাস। কিন্তু এখন একাই প্রাচীন বাড়ির একটা কুঠুরিতে বসে সেই অদম্য কনফিডেন্সে একটু হলেও ভাঁটা পড়েছে। তবে সেটা নিজের কাছে স্বীকার করতে নারাজ বকুল। জেগে থাকলে আজে বাজে চিন্তা মাথায় ঘুরছে। আলো নিভিয়ে শুয়ে পড়ল বকুল, কিন্তু সে বুঝতে পারল না কি এক মহাজাগতিক আক্রোশ তার দিকে ধেয়ে আসছে ধীরে ধীরে। হুট করে কিসের একটা শব্দে তার ঘুমটা ভেঙে গেল, ঠিক যেন আগের রাত্রের পুনরাবৃত্তি। কিন্তু এইবার যেন বকুলের মস্তিষ্কের কোষে ভয়ের মায়াজাল বুনে দিচ্ছে কোনো অজ্ঞাত শক্তি। আগের দিন রাতের মতো একটা শব্দ দেওয়ালের ওপার থেকে ভেসে আসছে। ঠিক কেউ যেন ভারী কিছু নিয়ে ক্রমাগত আঘাত করছে দেওয়ালের গায়ে। আর ঠিক একই সময়ে কান ছিঁড়ে নেওয়া একটা আর্তনাদ ভেসে এলো বাড়ির পিছনের বাগান থেকে। বকুলের হৃৎপিণ্ডের গতি অনেক গুণ বেড়ে গিয়েছে। এক্ষুনি যেন সেটা বন্ধ হয়ে যাবে। ওই গল্প শোনা কাল হয়েছে, ভ্রমে পড়েছি, সব ভ্রম, আমার ভয় লাগতে পারে না, নিজেকে বোঝাতে থাকে বকুল। কিন্তু অহং আর ভয়ের যুদ্ধে জয়লাভ সবসময় আদিম অনুভূতিগুলোর হয়। এক্ষেত্রেও তার অন্যথা হলো না। ভয় ক্রমাগত চেপে ধরছে তাকে, কিন্তু সেটা ছাপিয়ে যাচ্ছে আরেকটা অনুভূতি। ভিতর থেকে একটা আকর্ষণ কাজ করছে, একটা টান অনুভব হচ্ছে পুরনো ইতিহাস জানার। সত্যি এসব তার সাথে হচ্ছে নাকি পুরোটাই কল্পনা, সেটা জানার একমাত্র উপায় ওই ঘর। আর সম্ভবত এই টানকে উপেক্ষা না করতে পারার কারণেই সে অজান্তে গিয়ে পড়ল মৃত্যুর কয়েক যোজন কাছে। সে যেন আর নিজের মধ্যেই নেই, সম্মোহিতের মতো একটা জেদ চেপে বসেছে। দেখতেই হবে ওই বদ্ধ ঘরের মধ্যে কি আছে। চুপচাপ উঠে যায় বিছানা থেকে। একটা পরিতৃপ্তির হাসি ভেসে আসছে পাশের ঘর থেকে। এতক্ষণ ঘরে আলো জ্বালিয়ে রেখেছিল বকুল, কিন্তু এবার দপ করে সেটাও নিভে গেল। ঠিক যেন কানাই পুকুরের ওপর থেকে একটা হাওয়ার ঘূর্ণি উঠে মিশে গেল এই প্রাচীন অভিশপ্ত কুঠুরের আনাচে কানাচে। গুটি গুটি পায়ে এগিয়ে যেতে থাকে ওই ঘরটার দিকে। মনে মনেই নিজেকে বোঝাতে থাকে সব কিছুই আমার মস্তিষ্কের ভ্রম। চরম যুক্তিবাদী বকুলের মনের ভিতরে লাগা ঘুণ আস্তে আস্তে তার পরিধি বৃদ্ধি করছে। দরজাটা সামনে গিয়ে দাঁড়ালো বকুল। ঘর থেকে আসা আওয়াজগুলো এখন হঠাৎ বন্ধ হয়ে গেছে। চারিদিকের আবহাওয়া হঠাৎ যেন বহুগুণ বেশি নিস্তব্ধ হয়ে গেছে। মাথায় যেন ভূত চেপেছে বকুলের। তালা দেখেই বোঝা যায় যে সেটা অনেক বছর পুরনো। পাগলের মতো তালা ধরে টানতে থাকলো বকুল। সে যেন আর নিজের জ্ঞানে নেই, তার মধ্যে ভর করেছে অন্য কোনো শক্তি। বকুলের প্রবল ঝাঁকুনিতে তালা কিন্তু খুলল না। এ তালার চাবিও তার কাছে নেই। তাড়াহুড়ো করে চাবির গোছা নিয়ে খুলে ফেলল বাইরের গেট। দৌড়ে গেল উঠানে। অসময়ে টিপ টিপ বৃষ্টি পড়ছে। হন্যে হায়নার মতো এদিক ওদিক কিছু একটা খুঁজছে বকুল। অন্ধকারে চোখটা এক জায়গায় আটকে যায় তার। দৌড়ে গিয়ে হাতে তুলে নেয় মাঝারি সাইজের একটা পাথরের টুকরো। ছুটে যায় তালার কাছে। দুপদুপ করে 4-5টা বাড়ি মারতেই তালা খসে পড়ে নিচে। হাতের চাপে খুলে যায় বহুদিনের বন্ধ দরজা। একটা পচা দম বন্ধ করা হাওয়ার দোলা বেরিয়ে এলো ঘর থেকে। আঁশটে গন্ধ নাকে ঝাপটা মারল। বকুলের গা গুলিয়ে উঠল। ধীর পায়ে সে ঢুকল ঘরের মধ্যে। ভয় অনেকটাই কেটে গেছে এখন।
দরজার কোণ দিয়ে বাইরের আলোর ছটাক এসে পড়ছে ঘরের ভেতরে। শ্যাওলার পুরো আস্তরণ বসে আছে মেঝেতে। একটা আংটা মতো কিছুতে গিয়ে চোখ আটকে যায় বকুলের। কি ওটা? কাছে এগিয়ে গিয়ে দেখে একটা লোহার আংটা, বহু পুরনো। কিছুটা দুমড়ে গেলেও বুঝতে অসুবিধা নেই এটা কি কাজে ব্যবহার হতো। এটা চর্মরোগ আক্রান্ত মেয়েটাকে আটকে রাখার জন্যেই ব্যবহার হতো। মুহূর্তের মধ্যে চমকে ওঠে বুকটা। কি নিঃসঙ্গ একটা ঘটনার সাক্ষী ছিল এই ঘরটা। হঠাৎ আলো ছটা অবরুদ্ধ হলো বলে মনে হলো বকুলের। পেছন ফিরে তাকালো সে। একটা অস্ফুট আওয়াজ তার মুখ থেকে বেরিয়ে পড়ল। কেউ বা কিছু দাঁড়িয়ে আছে দরজা অবরুদ্ধ করে। কে? প্রশ্নটা নিজের কাছে কেমন বোকা বোকা মনে হলো। আস্তে আস্তে সেই অবয়ব এগিয়ে আসছে বকুলের দিকে। বকুল কাঠের পুতুলের মতো দাঁড়িয়ে আছে এক জায়গায়। আস্তে আস্তে অবয়বের মুখ পরিষ্কার হচ্ছে। একটা বিদেশি অল্প বয়সী মেয়ে। বুদ্ধি শুদ্ধি কিছুই আর তার নিয়ন্ত্রণে নেই। আরও এগিয়ে আসলো সেই মূর্তি। মুহূর্তের মধ্যে আরেকটি কিছু স্পর্শ করলো তার ঘাড়ের ওপর। আবার পিছন ঘুরতেই প্রায় হৃৎপিণ্ড বন্ধ হয়ে যাওয়ার মতোই অবস্থা হলো বকুলের। এ কি দেখছে সে? একটা নয়, ঘরে উপস্থিত এখন আরও 4টি মূর্তি। তাদের দেহ মানুষের মতো হলেও দেহের মধ্যে একটা অস্বাভাবিক কিছু একটা আছে। আস্তে আস্তে আরও অনেকগুলো দেহ এগিয়ে আসছে। গন্ধটা বেড়েই চলেছে ক্রমাগত। আস্তে আস্তে চোখ মুখ অন্ধকার হয়ে আসছে। অজ্ঞান অতলে গুলিয়ে যাচ্ছে তার সমস্ত জ্ঞান। সকালে তার প্রায় নিথর দেহ উদ্ধার করে বিধু সর্দার বাইরের মেঝে থেকে। যদিও সে বদ্ধ ঘরের তালা কোনো এক মন্ত্র বলে আবার নিজের স্থানে চলে গিয়েছিল, কিন্তু সেটা বিধুর খটকা লাগেনি, কারণ সে জানতো না যে গত রাতে বকুলের সাথে কি হয়েছে। তবে কিছু যে একটা হয়েছে সেটা খুব সহজেই আন্দাজ করা যায়। মুখে জল ছিটাতেই জ্ঞানে ফিরলেও এ যেন সম্পূর্ণ আলাদা বকুল। এরপর থেকেই গ্রামে শুরু হলো মৃত্যু। 5টি লাশ পাওয়া গেল, আর তার জন্যেই গ্রামে এলো মহেন্দ্র বর্মন বাবা। তিনি দুর্দান্ত তান্ত্রিক। ততক্ষণে বকুল আর বকুল নেই। তাকে বেঁধে আনা হলো তেঁতুল গাছটির তলায়। সবাই জড়ো হলো গাছের তলায়। বকুলের গায়ে যেন ভর করেছে অসুরের শক্তি। 5টা প্রাণের রক্ত তার মুখে লেগেছে। শুরু হলো ডামেরি মন্দিরের সামনে জীবন মরণের লড়াই। একটা দীর্ঘ বছরের অভিশাপ। আজ উপদেবী উপাসনা করবে মুকুন্দপুর অন্তর্গত মুকুন্দপুর। বকুলকে হলুদ শুকিয়ে দেয়া হলো। তারপর চলল এক মহা সংগ্রাম। ডামেরি মন্ত্র ছাড়া উপায় নেই। এদিকে এই গ্রামের মানুষ সমস্ত ক্ষতির জন্য এই ডামেরি মন্দিরকে দোষ দিয়ে এসেছে। মুহুর্মুহু মন্ত্র উচ্চারণে ফেটে পড়ল দিগন্ত। বকুল ফুঁসছে বাঘের মতো। তারা ছাড়া পেয়েছে। অন্ধকারের মধ্যে ঘাপটি মেরে রয়েছে আরও অনেক ছায়ামূর্তি। ঘরে আগুন লাগাতে হবে বলার সঙ্গে সঙ্গে তান্ত্রিকের টুঁটি চেপে ধরল বকুল। ততক্ষণে রজত বুঝতে পেরেছে কি করতে হবে। মশাল নিয়ে ছুটে গেল কোয়ার্টারের উদ্দেশ্যে। হাতে একটা লোহার দা। একাই এই কাজ সম্পন্ন করার নিধান। লোহা থাকলে নিরাপদ থাকা যাবে। দৌড়ে গিয়ে খুলল কোয়ার্টারের দরজা। আংটা দেওয়া ঘরটা খুলে ছড়িয়ে দিল পেট্রোল। ওদিকে বাড়ির আনাচে কানাচে কেঁদে উঠল যেন অনেকগুলো মানুষ। ওদিকে বকুলের গায়ে বাঁশের বাড়ি মারছে লোকে, নইলে তান্ত্রিক বাঁচবে না। হঠাৎ রজতের পিছনে কিছু একটা এসে দাঁড়ালো। বিন্দু বিন্দু ঘাম জমেছে তার। আগুনটা ফেলতে গিয়ে সে বুঝল হাত তার নিয়ন্ত্রণে নেই। কিচ্ছু করার নেই। তবে এই গ্রাম বাঁচাতে নিজে সে মরতে পারে। হাত না নাড়িয়েই ছেড়ে দিল মশাল। দাও দাও করে জ্বলে উঠল ঘর। ওদিকে বকুল সুস্থ হয়ে উঠল ধীরে ধীরে, কিন্তু রজত আর ফিরল না। এই ঘটনার পর বিনোদ বিহারী বাবু পাগল হয়ে যান। বকুল এখনো সেই গ্রামে আছে, কিন্তু কোয়ার্টারের ধারে কাছে সে আর ঘেঁষে না।
এতক্ষণ আপনারা শুনছিলেন তারা ফিরে এসেছে। রচনা সৌভিক নন্দী। আজকের গল্প পাঠিয়েছিল প্রীতম। গল্পের সূত্রধারে ছিলাম আমি সায়ন্তন। অন্যান্য চরিত্রে আমার সাথে ছিল ঋদ্ধি, আর্য, অরিত্র, নীল, দিব্যেন্দু, রমাকান্ত, তৃষা, শঙ্খ, সৌভিক। এই গল্পের নাট্যরূপ নির্মাণে ছিল অনিন্দিতা। গল্পের শব্দ সংযোজন, আবহ সঙ্গীত ও স্পেশাল এফেক্টসে ছিল ডি টিউন প্রোডাকশনস। এই গল্পের প্রচ্ছদ নির্মাণ করেছে পিক্সেলেট। কেমন লাগলো আজকের গল্পটা? এই গল্পটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বেল আইকনে ক্লিক করে দেবেন সমস্ত নতুন গল্পের আপডেট এবং নোটিফিকেশনস সবার আগে পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন। আগামী পর্বে আবার আপনাদের সাথে দেখা হবে আরও একটা বিশেষ নিবেদনের সাথে। সবাই সুস্থ থাকবেন। নমস্কার, শুভরাত্রি।